গল্পটির শুরুতেই আমরা জেজে এবং জেফারকে দেখতে পাই। তারা দুইজন একে অপরের কাছেই ছিল। এই সিনটি দেখি লাস্ট পার্ট হয়তো শেষ হয়েছিল সিজন 1 এর। এখান থেকেই সিজন 2 শুরু হয়। একে অপরের সাথে তারা রোমান্টিক হতেই যাবে, তখনই আমাদের নায়িকা জেজের ঘুম ভেঙে যায়। তখন সে নিজেকে নিজের রুমে আবিষ্কার করে। স্কুল ইউনিফর্ম নিয়ে ভাবতে শুরু করে কি করবে। তখনই তার প্রথম দিনের স্কুলের কথা মনে পড়ে যায়। এতগুলো ছেলের মধ্যে সে একাই একজন মেয়ে ছিল। প্রথম দিন স্কুলে যাওয়ার পর কেউই তাকে পছন্দ করতো না। তারপর তাদের সাথে বন্ধুত্ব, লাভ ট্রায়াঙ্গেল অনেক কিছুই তৈরি হয়ে যায়। এত কিছু সামনা করার পরও সবার সাথে সে এত মিলেমিশে কিভাবে থাকলো, এইসব সে মনে করতে চায় না। কারণ জেফারের কথা সে একদম মনে করতে চাচ্ছিল না, কিন্তু বারবার তার এই কথাগুলোই মনে পড়ছিল। তাই সে তার মুড পরিবর্তন করার জন্য স্কুলের জন্য তৈরি হতে শুরু করে। কিন্তু কেন জানি না তার আজ মন একদমই ভালো ছিল না। স্কুলে যাওয়ার জন্য সে বেরিয়ে পড়বে, তখনই তার মা আসে আর বলে তোমাকে নেওয়ার জন্য ইউরি এসেছে, সে নিচে তোমার জন্য অপেক্ষা করছে। এটা শুনে সে কিছুটা হ্যারান বোধ করে। তারপর সে চলে যায় আর নিচে গিয়ে সে তাকে দেখতে পায়। ইউরি তাকে বলে চলো আমরা স্কুলে যাই, ব্যাগটি আমার কাছে দিয়ে দাও। তখন সে বলে থাক, তোমাকে ব্যাগ বইতে হবে না, আমি ব্যাগটি নিতে পারবো। আচ্ছা তুমি এত সকাল কেন এখানে এসেছো? সে বলে আজ আমরা স্কুলে যাব, তাই ভাবলাম কেননা তোমাকে নিয়ে যাই, একা যেতে ভালো লাগতো না, তাই চলে এসেছি। তখনই তার বন্ধু আরিফ নামে একটি ছেলে এখানে চলে আসে। আর সে এসে জেজেকে বলে তুমি আমার সাথে চলো স্কুলে। তখন এখানে ইউরি তাকে জানায় যে সে তাকে নেওয়ার জন্য এসেছে। জেজে তখন তাকে বলে আমার ইউরির সাথে কিছু কথা রয়েছে, তাই আমি চাইলেও তোমার সাথে যেতে পারবো না, আমাকে ইউরির সাথেই যেতে হবে। গাড়িতে বসে ইউরি তাকে বলে আমাদের এনগেজমেন্টের কথা কিন্তু স্কুলে কেউ জানে না, তুমি কি সবাইকে কিছু বলেছো? তখন ইউরি বলেন না, আমি কাউকে কিছু বলিনি, তুমি তো আমাকে নিষেধ করেছো কাউকে কিছু বলতে, তাহলে বলো আমি কিভাবে বলতে পারি? তখন সে বলে ভালোই করেছো কাউকে কিছু না বলে, তবে হ্যাঁ আমাদের এনগেজমেন্ট রিং যেহেতু আমাদের হাতেই রয়েছে, তাই যে কেউ যদি এইসব দেখে তাহলে আমাদের সন্দেহ করতে পারে। এটা কি আমরা কি করব বলো তো? তখন ইউরি বলে এক কাজ করতে পারি, আমরা এটাকে খুলে হাত থেকে আমরা গলায় পড়তে পারি, বা তুমি চাইলে তোমার ব্যাগেও রেখে দিতে পারো। তখন সে বলে হ্যাঁ ভালো বুদ্ধি দিয়েছো, এটা চাইলে আমি গলায় চেইনের মতো পড়তে পারবো, এটাই করি তাই না? তখন সে বলে হ্যাঁ এটাই করো। যখন সে বারবার বলছিল ইউরিকে যে আমাদের বিয়ের বিষয়টা কাউকে না বলতে, সে বিষয়টা নিয়ে কষ্ট পাচ্ছিল। তারপর সে রিংটি খুলে ফেলে আর চেইনের সাথে গলায় বেঁধে ফেলে, যার কারণে ইউরি তার দিকে তাকিয়ে থাকে। ইউরির খারাপ লাগলেও বিষয়টা সে প্রকাশ করে না, তার সাথে রোমান্টিক ওয়েতে মজা করতে শুরু করে। কিন্তু বিষয়টি কেন জানি না সে আনইজি ভাবে নেয়, এতে একদমই তার ভালো লাগে না। তাই সে বলে স্কুল চলে এসেছে, আমি চলে যাচ্ছি। গাড়ি থেকে নেমেই যে মনে মনে ভাবে কি করবে, কারণ সে কোনোভাবেই ইউরিকে ধোঁকা দিতে চাচ্ছিল না। সাথে জেফার তো ছিলই, যে কিনা তাকে পছন্দ করত। হয়তো সেও মনে মনে জেফারকেই পছন্দ করত, কিন্তু সে তো এটা প্রকাশ করতে পারবে না। ভাবে যে জেফারের কাছ থেকে তার দূরত্ব বজায় রাখতে হবে। তখনই এখানে জেফার চলে আসে আর তার সাথে রোমান্টিক ওয়েতে কথা বলতে শুরু করে। তখন যে তাকে জানায় যে তুমি খুব ভালো করেই জানো আমার এনগেজমেন্ট ফিক্সড হয়ে রয়েছে ইউরির সাথে, তাহলে তুমি কেন আমার কাছে এইভাবে আসছো আর আমি তোমার সাথে কথা বলতে চাই না। সে তাকে যতই তার থেকে দূরে সরানোর চেষ্টা করছিল না কেন, সে তো তার থেকে দূরে যাওয়ার নামই নিচ্ছিল না, আরো তার সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করছিল। এখানে আসলে জোর জবরদস্তি নয়, সে তার সাথে কথা বলার চেষ্টা করছিল আর বলছিল আমরা তো আর রিলেশনে নেই, যে আমাদের বিষয়টা তোমার বয়ফ্রেন্ড বা উর্বি হাজবেন্ড জানলে প্রবলেম হতে পারে। তখন সে তার কাছ থেকে ছোটার জন্য একটু সরার চেষ্টা করে আর তার মাথা টুটে লাগার কারণে জেফারের অবস্থা খারাপ হয়ে যায়, তার মুখ দিয়ে রক্ত বের হতে শুরু করে। কিন্তু তারপরও সে ক্লাসে চলে যায়। ক্লাসে যাওয়ার পর আবারও এই সিঙ্গেল ছেলেগুলো, আর সে তো একাই মেয়ে ছিল এতগুলো ছেলের মধ্যে, সবাই তার দিকে তাকিয়েই থাকে।
ক্লাসের সবাই তাকে ভালো খারাপ এইসব জিজ্ঞাসা করছিল। সবাই তাদের মস্তির মুডে ছিল। তাদেরকে দেখে তার মনে হয় সে পুরনো স্কুলে ফিরে এসেছে। কেন জানি না তার অনেক বেশি শান্তি লাগছিল। তখনই এখানে জেফার চলে আসে। জেফারকে দেখে সবাই জিজ্ঞাসা করে, তোমার ঠোঁটে কোন সৌভাগ্যবান ব্যক্তি মারলো যে এইভাবে তোমার ঠোঁটের অবস্থা খারাপ হয়ে আছে। তখন তার অনেক বেশি খারাপ লাগে। আসলে সে অনেকটা লজ্জা পেয়ে যায় আর মনে মনে ভাবে কি করবে। সে যখন তার কাছে বসে তখনই দেখানো হয় যে ইউরি এসে তার কাছে বসেছে। একদিকে ছিল জেফার আর একদিকে ছিল ইউরি। ক্লাসের অবস্থা খুবই খারাপ ছিল। একে অপরের সাথে তারা কাগজ দিয়ে ছোড়াছুড়ি করছিল। যখন তার নজর পড়ে জেফার আর ইউরির দিকে তখন সে বুঝতে পারে যে তাদের মধ্যে হয়তো কিছু চলছে। আসলে এখন আর আগের মতো কিছুই নেই, অনেক কিছুই পরিবর্তন হয়েছে যেটা আমি বুঝতে পারছি না। কখন যে বুঝতে পারবো এটাও জানি না। ক্লাসে টিচার চলে আসে আর তাদেরকে বলতে শুরু করে কিছুদিন পর তাদের একটি এক্সাম রয়েছে। বোর্ড এক্সামের আগে এই এক্সামটি হয়ে থাকে। এক্সামের কথা শুনে তার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তখন সে ইউরিকে বলে, কি রে, আরো এক্সাম দিতে হবে? তখন সে বলে, হ্যাঁ তুমি চিন্তা করো না, আমি তো আছি, সবকিছু ম্যানেজ করে নিব। কিন্তু তার কেন জানি না চিন্তা একটুও কম ছিল না। সে বলছিল কিভাবে সবকিছু ম্যানেজ করবে। আর পরীক্ষায় যদি আমি ফেল করি তাহলে কি আমি গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারবো না? তখন সে বলে, না তুমি ফেল করবে না। এদিকে এইসব দেখে জেফার অনেক জেলাস ফিল করছিল। ক্লাস শেষে সে ক্যান্টিনে খাবার খাওয়ার জন্য আসে। যখন সে টেবিলে খাবার নিয়ে বসে তার কাছে জেফার চলে আসে। জেফার তার কাছে এসে বসে আর বলে, কেন খাবার ভালো লাগছে না? আমি তোমার জন্য অন্য কিছু অর্ডার করে দেই। সে বলে, না থাক, লাগবে না, তুমি আমার থেকে দূরত্ব বজায় রাখো। জেফার বলে, তোমার কি আমাদের ওই হ্যাপি নিউ ইয়ারের নাইটের কথা মনে আছে? যদি মনে না থাকে তাহলে মনে করিয়ে দেই। এটা শুনে তার অনেক খারাপ লাগে। সে চিন্তিত হয়ে পড়ে। তখনই তার কাছে ইউরি এসে বসে আর জিজ্ঞাসা করে, সবকিছু ঠিক আছে তো? সে বলে, হ্যাঁ ঠিক আছে। জেফার তার কানে কানে বলে, তুমি শুধু আমার, এটা তুমি কখনোই ভুলতে পারবে না, মনে রেখো, মাথায় রেখো। জেজের অনেক খারাপ লাগে, বলে যে বন্ধ করো তোমাদের ডায়লগ বাজি, আমি এখান থেকে চলে যাব, কোনো ছেলে আমার পিছে আসতে পারবে না। এই কথা বলে সে ছাদে চলে যায়। ছাদে গিয়ে সে মনে মনে ভাবে, যাক, এখন তো শান্তিতে খাবারটা খেতে পারবো। খাবারটা যদি খেতে পারি তাহলে তো একটু শান্তিতে থাকতে পারবো। তখনই সে কাউকে কল করছিল, কিন্তু সে কল করার সাথে সাথেই শুনতে পায় তার পিছন থেকে কারো কথা বলার আওয়াজ। তখন সে পিছন ফিরে তাকিয়ে দেখতে পায় এটা তো তারই ক্লাসমেট, যার নাম ছিল ইদিস। সে ইদিসকে জিজ্ঞাসা করে কি হয়েছে। তখন সে বলে, কি আর হবে, আমি একটি মেয়েকে ভালোবাসি, তাকে বলতে পারছি না অনেকদিন যাবত। তখন সে মনে মনে ভাবে, যাক, ভালো হয়েছে, তুমি তো একজনকে ভালোবাসো, তুমি তো নিজে জানো তুমি কাকে ভালোবাসো, এটাই অনেক কিছু। আমি তো এটাই বুঝতে পারছি না যে আমি কাকে ভালোবাসি, বা আদৌ কি কাউকে আমি ভালোবাসি কিনা এটাও বুঝতে পারছি না। এখানে সে অনেক বেশি কনফিউজ ছিল। সে তার বন্ধুকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি কাকে ভালোবাসো এটা তো বলো। তখন সে একটি মেয়ের পিকচার দেখায়, মেয়েটি অনেক সুন্দর ছিল। তখন সে তার পিকচারটি দেখে বলে, আরে এটা তো ফেই, ফেইকে তো আমি খুব ভালো করে চিনি, সে তো আমাদের ক্লাসমেট, আমাদের স্কুলেই পড়ে, ফ্রেন্ড সার্কেলের মধ্যে একজন, হয়তো সে আমাদের ক্লাসে না অন্য সেকশনে। আচ্ছা, ভালোই হয়েছে, তুমি তাকে বলে ফেলো, তাহলে তুমি বুঝতে পারবে সে তোমাকে পছন্দ করে কিনা। ইদিস বলে যে না, সে হয়তো আমাকে রিজেক্ট করবে, তাই তাকে বলা উচিত হবে না, তুমি বলো এটা তুমি কাউকে বলবে না। তখন সে তাকে প্রমিস করে কাউকে বলবে না। তারপর সে তার বাসায় চলে আসে। বাসায় আসার পর দেখতে পায় তার বাসায় কেউ একজন এসেছে, কিন্তু কে এসেছে সে এটা জানতে পারে না। তারপর সে কিছুটা এগোলে দেখতে পায় এটা তো তার বন্ধু সিএন। সিএনকে দেখে সে জিজ্ঞাসা করে, কি রে, তুই কেন আমার কল রিসিভ করছিলি না? তোকে এতগুলো কল করলাম, তুই একটা কলও রিসিভ করলি না। তখন তার মা জানায়, আচ্ছা তোমরা দুইজন কথা বলো, আমি তোমাদের জন্য খাবার তৈরি করে নিয়ে আসছি। তখন সে বলে, কিভাবে আমি কল রিসিভ করতাম তোকে খুলে বলি। আমার ভাই আর আমার বাবা মিলে আমাকে লন্ডন পাঠানোর ব্যবস্থা করে রেখেছে। তারা চায় আমি লন্ডন গিয়ে লেখাপড়া কমপ্লিট করি, কারণ এখানে নাকি আমার লেখাপড়া একদমই হচ্ছে না। তাই তারা আমার ফোনটাও নিয়ে নিয়েছে, সাথে আমাকে রুমে বন্দি করে রেখেছিল, তাই তোর কল রিসিভ করতে পারিনি। সে বলে, আচ্ছা তাহলে তুই এখন কি করবি? তখন সে বলে, কি আর করবো, বাসা থেকে পালিয়ে এসেছি।
তখন আবার জেজে বলে, তাহলে তুই কোথায় থাকবি এখন? তখন সিয়ান বলে যে আমি তোর বাসায় থাকবো। তখন সে বলে, আচ্ছা তুই অনুমতি নিয়ে এসেছিস, বাবা মা কি জানে তুই আমার বাসায় থাকবি? তখন সে বলে, হ্যাঁ, তুই তোর বাবাকে জিজ্ঞাসা করে নে, দেখ উনি খুব ভালো করেই জানেন যে আমি তোর বাসায় থাকবো। তখন তার বাবা আসলে তার বাবাকে জিজ্ঞাসা করা হয়। তখন সে বলে, হ্যাঁ, সে আমাদের বাসায় থাকবে আমাদের সাথে। তখন সে জিজ্ঞাসা করে, আচ্ছা তুই তো আমাদের বাসায় থাকবি, তবে কোন রুমে থাকবি? তখন সিয়ান বলে, আর কোন রুমে থাকবো, তোর রুমে থাকবো। এটা শুনে সে অনেক বেশি রেগে যায়, বলে, না তুই আমার রুমে থাকতে পারবি না, কারণ আমি আমার রুম কারোর সাথে শেয়ার করতে পারবো না। তখন সে তার রুমের দিকে দৌড়াতে শুরু করে। সকাল হয়, আমরা জেজেকে দেখতে পাই, যে কিনা বিছানায় শুয়েছিল। তখনই বাথরুম সিঙ্গারের গান শুরু হয়ে যায়। তার মাথা ধরতে শুরু করে গানের শব্দে। সে সিয়ানকে বারবার বলছিল এইভাবে গান না গাওয়ার জন্য। তারপর সে তার ফোন হাতে নিয়ে মেসেজ চেক করতে শুরু করে। তার ফিয়ান্সে তাকে গুড মর্নিং এসএমএস করেছিল। সাথে জেফারও বাকি ছিল না। সে তাকে জানায় যে, মহারানী, তোমার কি ওঠার সময় হয়নি? বিছানা থেকে উঠে পড়ো, সময় হয়েছে স্কুলে আসার জন্য, স্কুলে চলে আসো। তারপর আমরা দেখতে পাই সে শুয়েই ছিল। কিছুক্ষণ পর সে স্কুলের জন্য তৈরি হয়ে নিজের নাস্তার জন্য চলে যায়। নাস্তার টেবিলে আসার সাথে সাথে আরএস এখান থেকে উঠে চলে যায়। সে বুঝতে পারে না আরএস কেন চলে গেল। এদিকে সিয়ানও তার সাথে ভালোভাবে কথা বলছিল না। সিয়ানকে জিজ্ঞাসা করে কি হয়েছে, কিন্তু সিয়ান কোনো উত্তরই দেয় না। স্কুলে যাওয়ার পর সিয়ানকে বলে, কি হয়েছে তুই আমাকে বলবি? তখন সে বলে, তুই নাকি আমাদের ছেড়ে চলে যাচ্ছিস। তখন সে বলে, কে বলেছে এই কথাটি? তখন সে জানায় যে আরএস নাকি বলেছে যে জেজে সেকশন ই ছেড়ে চলে যাচ্ছে। তখনই এখানে জেফারও চলে আসে আর জিজ্ঞাসা করে, সত্যি কি এমনটা হচ্ছে? তুমি আমাদের ছেড়ে চলে যাচ্ছ, এখন পর্যন্ত বলনি কেন? সবাই তার ক্লাসমেটরা চলে আসে আর জিজ্ঞাসা করে, সত্যি কি তুমি চলে যাচ্ছ? আমাদের ছেড়ে প্লিজ চলে যেও না। তখন সে বলে, কে বলেছে আমি তোমাদের ছেড়ে চলে যাচ্ছি, এটা আগে বলো। তখন সে বলে, আরএস বলেছে তুমি নাকি চলে যাচ্ছ। এটা শোনার পর জেফার চলে যায় আরএসকে মারার জন্য। আর এদিকে আমরা সিএনকে দেখতে পাই, যে কিনা তার পা ধরে বসে থাকে আর বলে, প্লিজ তুমি আমাদের ছেড়ে চলে যেও না। তখন এখানে ইউরি চলে আসে আর সে ইউরিকে পাঠায় যাতে সে তাকে আটকায়, যাতে আরএসকে না মারে। এদিকে সে তাদেরকে বলে যে, তোমরা আমার পা ছাড়ো, আমি এখান থেকে কোথাও যাচ্ছি না। চলো আমরা গিয়ে দেখি আরএসের কি অবস্থা, কারণ আরএসকে তো জেফার মেরেই ফেলবে। বাই সিন চলে আসে ক্লাসরুমে। আপনাদের কি মনে হয় সে যে রাগ নিয়ে এসেছে সে কি আরএসকে মারবে না? অবশ্যই মারবে। আমরা জেফারকে দেখতে পাই, যে কিনা আরএস এর সাথে ফাইট শুরু করে দিয়েছিল। তাদের মধ্যে তুমুল ফাইট হচ্ছিল। একে অপরকে মারাতে তো তারা একদমই ছাড়ছিল না, সাথে তাদের সেকশনেও মারামারি শুরু হয়ে যায়। একে অপরকে খুব বাজেভাবে মারে। ইউরি এসে তো ঝাঁপিয়ে পড়ে আরএস এর উপর। তখনই এখানে জেজে চলে আসে আর তাদের ফাইট থামানোর অনেক চেষ্টা করে। তখন আরএস বলে, তুমি বলে দাও যে তুমি সেকশন ই ছেড়ে চলে আসছো, তাহলেই আমরা তোমাকে ছেড়ে দিব। জেফার তখন বলে, এটা কখনোই সম্ভব নয়, বলো তুমি সত্যটা আমাদেরকে বলে দাও, তাহলেই আমরা বুঝতে পারবো। তখন জেজে সবার উদ্দেশ্যে সরি বলে। সরি শুনে এখানে অপোজিট পক্ষে সবাই খুশি হয়ে যায়, সাথে আরএসও খুশি হয়। সে ভাবে হয়তো সে বলবে আমি সেকশন ই ছেড়ে চলে আসছি, কিন্তু সে বলে, সরি, আমি কখনোই সেকশন ই ছাড়তে পারবো না। এটা শুনে আরএস বলে, যাক, তোমার লাস্ট সুযোগটিও মিস হয়ে গেল, তুমি আর তোমার বাবাকে দেখতে পারবে না। এটা শোনার পর সে বলে যে, বাবাকে দেখতে পারবে কি না পারবে এটা তুমি কিভাবে বলতে পারো? তুমি কি তাকে ব্ল্যাকমেল করছিলে? তুমি বলে যেও না আমি কি, আমি হচ্ছি জেফার, আমি সবকিছু করতে পারি। আর সে এসে তখন তাকে বলে, তোমার চিন্তার কোনো কারণ নেই, তোমার বাবার সাথে দেখা করতে আমি তোমাকে সাহায্য করব যে কোনো বিনিময়ে, তুমি চিন্তা ছেড়ে বসে থাকো। এদিকে আমাদের সাথে জেফারকে দেখানো হয়, যে কিনা চুপচাপ বসেছিল। তখন জেজে ইউরির সাথে দেখা করতে চলে আসে। আসলে সে তার জন্য আইস প্যাক নিয়ে এসেছিল। যেহেতু সে অনেক ব্যথা পেয়েছে, তাই তার ওই ক্ষতস্থানে আইস প্যাক লাগানোর প্রয়োজন ছিল। তখন সে বলে সে নিজে আইস প্যাক লাগাতে পারছে না, যাতে জেজে তাকে লাগিয়ে দেয়। জেফারকে যখন জেজে আইস প্যাক লাগিয়ে দিচ্ছিল, তখন সে বলে, অনেক বেশি ব্যথা পাচ্ছে জেজে, তুমি আসতে দিলেও তো পারো।
তখন সে বলে, আসলে আমি আজকে কোনো কাজ করতে পারি না, যদি তোমার ভালো লাগে বলো, আর না হলে আমি চলে যাচ্ছি। তখন সে বলে যে না থাক, আমি দিচ্ছি তোমাকে। এখানে তারা দুষ্টুমিতে মেতে ওঠে। তখনই আমরা দেখতে পাই হুট করে জেফার বলে ওঠে, চিন্তা করো না, আমি সব সময় তোমার পাশে থেকে তোমাকে সাহায্য করব। আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি জেজে। জেজে যখন এই কথাটি শুনতে পায় তখন সে অবাক হয়ে যায় আর এখান থেকে চলে যেতে চায়, কারণ সে এইসব মেনে নিতে পারছিল না। তখন সে তাকে বলে, প্লিজ আমাকে ছেড়ে চলে যেও না, আমি সারা জীবন তোমার সঙ্গ দিতে চাই, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। তখন তার নিউ ইয়ারের রাতের কথা মনে পড়ে যায়। জেফার তাকে তখনও এই রোমান্টিক ভাবে বলেছিল সে তাকে অনেক বেশি ভালোবাসে। তখন এখানে ইউরি চলে এসেছিল আর বলেছিল যে আমি সবকিছু দেখেছি, কিন্তু আমি গিভ আপ করবো না, আমি তোমাকে যে কোনো মূল্যে পেয়ে ছাড়বো জেজে। তখনই জেজের ঘুম ভেঙে যায় আর সে বলে, এতটা বাস্তবমুখী একটা স্বপ্ন দেখলাম, এটা কি সত্য নাকি মিথ্যা কিছুই বুঝতে পারছি না। আমার সাথে কি ঘটতে চলেছে? আমি কি সত্যি এসব থেকে মুক্তি পাবো নাকি কখনোই পাবো না? আমি তো এসব নিয়ে চিন্তাও করিনি। আর তাছাড়া এখন কয়টা বাজে? সিএন কোথায় গেল? তাকে তো দেখছি না। তখন সে একটি চিরকুট দেখতে পায়। চিরকুটে সিএন লিখেছিল, তোমাকে ওঠানো অনেক মুশকিল, তাই আমি স্কুলে চলে গেলাম, তুমি তৈরি হয়ে পরে চলে এসো। তখন সে বুঝতে পারে যে তার অনেক দেরি হয়েছে, সাথে তার সাইকেলটিও ছিল না, তাই সে হেঁটে হেঁটে স্কুলের উদ্দেশ্যে রওনা হয়। তখন তার অনেক বেশি রাগ হচ্ছিল, একে তো তার কাছে সাইকেল নেই, আর উপর থেকে সে অনেক বেশি দেরি করে ফেলেছে। সিএন তার সাইকেল নিয়ে চলে যাচ্ছে। তখন তার পেছন থেকে কেউ একটি হাত দেয় আর হাতটি দেখে সে ভয় পেয়ে যায়। তখন সে দেখতে পায় এটা তো অন্য কেউ না, তার বন্ধু। তখন সে বলে, সাথে সাথে জেফারকে কল করো, তোমাকে কেউ মারার জন্য তাড়া করছে। তখন আমরা দুইটি ছেলেকে বাহিরে আসতে দেখি আর তারা বারবার বলছিল এটাই জেফারের গার্লফ্রেন্ড, একে মারো। তখন তারা পানি দিয়ে তাকে ভিজিয়ে দেয়। তখন তার বন্ধু তার সামনে আসে আর তাকে সেভ করার অনেক চেষ্টা করে। জেজে তখন বারবার বলছিল যে সে জেফারের গার্লফ্রেন্ড নয়, কিন্তু ছেলেগুলো এটা মানতে নারাজ। সে বলে, তুমি বলবে আর আমরা বিশ্বাস করব? এটা কখনোই হয় না, আমরা খুব ভালো করে জানি তুমি জেফারের গার্লফ্রেন্ড। তার বন্ধু যখন তাকে প্রটেক্ট করার চেষ্টা করে তখন তারা তাকে বলে, এখান থেকে চলে যাও ছেলে, তুমি চাইলেও কিছু করতে পারবে না। তাদের সাথে তুমুল ঝগড়া শুরু হয়ে যায় এই দুই ছেলের। এখানে জেজি ছেলেদেরকে মারার চেষ্টা করে, গুন্ডাদের তারা ধাক্কা দিয়ে ফেলে দেয়। সিনটি কাট হয়ে স্কুলে চলে যায়। এখানে সবাই তার জন্য অপেক্ষা করছিল। জেজি না আসায় জেফার তাকে বলে যে কি তুমি কি কোনো খোঁজ নেওনি? তখন সে বলে যে আমি খোঁজ নিয়েছিলাম, আর ওই দিন আমরা দেখতে পাই তাদের মধ্যে এই বিষয় নিয়ে কথা হচ্ছিল। তখন জেফার বলেছিল যেদিন আমাকে জেজে বলবে যে আমাকে ভুলে যাও বা আমার রাস্তা থেকে চলে যাও, তখনই আমি তার রাস্তা থেকে যাব, তোমার কথায় আমি কখনোই রাস্তা থেকে সরে যাব না। তখন আমরা দেখতে পাই একটি ছেলে আসে আর বলে জেজের লোকেশন হসপিটালে দেখাচ্ছে। এটা দেখে সবাই অনেক বেশি চমকে যায় আর হসপিটালে চলে যায়। ক্লাসের কেউ বাকি থাকে না যে হসপিটালে যায় না, সবাই গিয়ে জেজেকে খুঁজতে শুরু করে। জেফারের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। একটি রুমে তারা মনে করে হয়তো জেজে রয়েছে, কিন্তু গিয়ে দেখতে পায় এখানে তো জেজে নেই, তাদের ক্লাসমেট রয়েছে যে কিনা জেজেকে সেভ করার জন্য এসেছিল। তখন সে তাদেরকে জানায় যে তাদের সাথে কি হয়েছে আর বলে যে আমার কাছে ছিল, কিন্তু কিছুক্ষণ আগে সে বাহিরে চলে গিয়েছে, কোথায় গিয়েছে এটা আমি জানি না। তখন তাদের পেছে অন্য একটি ছেলে চলে আসে যার নাম ছিল ডেভিড। ডেভিডই মূলত পরবর্তীতে তাদেরকে সেভ করেছিল। জেফার এসে তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা জেজে কোথায়? তখন সে বলে জেজে কোথায় আমি জানি না, সে বাহিরে আছে। তখন আমরা দেখতে পাই লোকটি কারোর সাথে কথা বলছিল। ছেলেটি তাকে জানায় তাদের প্ল্যান কিভাবে সাকসেসফুল করতে হবে। এখানে আমরা বুঝতে পারি এই ছেলেটি হয়তো কোনো কিছু প্ল্যান করছিল যেটা হয়তো কেউ জানে না, হয়তো তার কোনো উদ্দেশ্য রয়েছে, উদ্দেশ্য সিদ্ধির জন্য এখানে এসেছে। এদিকে আমরা জেজেকে দেখতে পাই যে কিনা চুপচাপ ছিল, সে একটি জায়গায় বসে কান্না করছিল, অনেক ভয় পেয়েছিল মেয়েটা। তখনই তার কাছে জেফার চলে আসে। জেফারকে দেখে সে কান্নায় ভেঙে পড়ে। জেফার তাকে বলে চিন্তার কোনো কারণ নেই, গুন্ডাদের আমি দেখে নিব। সে তাকে আগলে রাখে আর কান্না করতে নিষেধ করে, বলে তুমি বোকা মেয়ের মতো কেন কান্না করছো, ওই গুন্ডাদের আমি দেখে নিব, তোমাকে কান্না করতে হবে না। এদিকে আমাদের অতীতের একটি সিন দেখানো হয়, তাদের মধ্যে সেম সিন ঘটেছিল। তখন সে তাকে বলে আমার অনেক ভয় করছে, আমার ভয় করছে ওই গুন্ডারা আমাদেরকে শেষ না করে দেয়।
তখন সে বলে, পাগল নাকি তুমি? আমাদেরকে কিভাবে সে শেষ করবে এটা আমি দেখে নিব। ইউরি মনে মনে ভাবে, এইসব তো একদমই উচিত নয়, কারণ আমার তো অলরেডি বিয়ে ঠিক হয়ে আছে। আমি কিভাবে জেফারের প্রতি দুর্বল হতে পারি? এটা কখনোই সম্ভব নয়। তখন জেফার বলে, চিন্তা করো না, আমি সব সময় তোমার পাশে আছি। সে তো তার মনের কথা জানতো না যে সে কি নিয়ে চিন্তা করছে। তারপর সে তার জ্যাকেটটি তাকে উড়িয়ে দেয় আর বলে, কান্নার কোনো কারণ নেই, আমি তোমাকে সেফলি এখান থেকে নিয়ে যাব। তারপর সে তাকে কোলে ওঠায় আর যেতে শুরু করে। রাস্তায় তাদের সাথে দেখা হয়ে যায় তার ফিয়ন্সের। তখন সে তাকে দেখে বলে যে, কি হয়েছে তোমার? আমি কখনোই গিভ আপ করব না। যে ইউরির এই কথা শুনে তার মনে পড়ে যায় ওই গত রাতের স্বপ্নের কথা। সে ভাবে, এটাও কি স্বপ্ন? যদি এটা স্বপ্ন হয়ে থাকে তাহলে কেন আমাকে কেউ ঘুম থেকে জাগাচ্ছে না? আমি উঠতে চাই। এই স্বপ্নগুলো আমার কাছে কেন জানি না বিরক্তিকর লাগে। আমি নিজের কথা শুনবো, মনের কথা শুনবো, নাকি কার কথা শুনবো কিছুই তো বুঝতে পারছি না। কি করছে আমার সাথে? এইসব কি উচিত হচ্ছে নাকি ভুল? এটা তো বোঝানো অনেক কষ্টের। এখান থেকে সিন পরিবর্তন হয় ক্লাসে। এখানে আমরা জেজেকে দেখতে পাই। সবাই মিলে তাকে ফাইট শেখাবে। তবে এখানে কেউই খুব ভালোভাবে ফাইট জানতো না। জেজের অবস্থা খারাপ ছিল। সে ভাবছিল যে কিভাবে এদের কাছ থেকে মুক্তি পাওয়া যায়। তার এইসবে কোনো ইন্টারেস্ট ছিল না। সে মজাই নিতে পারছিল না, কারণ এখানে একে অপরের সাথে তারা যেভাবে ফাইট করছিল এর থেকে ভালো ফাইট জেজে নিজেই জানতো। তাই তার একদমই ভালো লাগছিল না। সবার ফাইটে সে দেখছিল, কিন্তু এক পর্যায়ে তার সিএনের একটি ক্যারাটে ফাইট ভালো লাগে। তাই সে সিএনকে বলে, এটা কি আমাকে শিখিয়ে দিবি? তখন সে বলে, অবশ্যই শিখিয়ে দিব। তাকে এত উৎসাহিত দেখে জেফারও এখানে চলে আসে। জেফারও এখানে ফাইট করতে চায়, কিন্তু এখানে জেফারের পালা ছিল না, ছিল তার ফিয়ন্সের পালা। তার ফিয়ন্সে অনেক ভালোভাবেই ফাইট করছিল। জেজের ফিয়ন্সেও খুব ভালো ফাইট জানতো। তবে ইউরির একটি প্রবলেম ছিল। প্রবলেমটি অন্য কেউ না, জেফার। জেফারকে সে পছন্দ করতো না। জেফার আর জেজের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। এখানে জেজে ঠিকঠাক ভাবে ফাইটের কিছুই বুঝতো না। সে তাকে যখনই ঘুষি মারতে যাবে, কিন্তু সে তো উল্টো তার উপর প্রভাব করে বসে, যার কারণে সে তাকে চাইলেও মারতে পারে না। সে শুধু মনে মনে ভাবছিল তাকে মেরে ফেলবে, কিন্তু সে একটি কিকও তার উপর দিতে পারে না। উল্টো আমরা দেখতে পাই সে তার হাতে আটকে যায়, আর এমন ভাবে আটকে যায় যে সে চাইলেও নিজেকে ছাড়াতে পারবে না। তখন সে বলে তাকে ছাড়ার জন্য। তখন এখানে জেফার বলে, আচ্ছা আমি তো তোমাকে ছেড়েই দিব, আমি কি তোমাকে ধরে রাখবো? কিন্তু কথা হচ্ছে তুমি এইভাবে সারা জীবন আমার পাশে থেকো, আমি তোমাকে প্রোটেক্ট করে যাব। ইউরি এসব দেখে উঠে পড়ে আর তাদেরকে সরানোর চেষ্টা করে। ইউরি তাদের ফাইট দেখে অনেক বেশি জেলাস ফিল করতে থাকে, কিন্তু সে এখানে চাইলেও কিছু বলতে পারতো না, যেহেতু সবাই ক্লাসমেট ছিল। আর এখানে জেজের মনেই থাকতো না যে ইউরি তার ফিয়ন্সে। তার কিভাবে মনে থাকবে, কারণ সে তো এই বিয়েতে রাজি ছিল না। কিভাবে কি হয়ে গেল সে কিছুই বুঝতে পারছিল না। আর এটা কি ফিয়ন্সে বলুন তো, যে কিনা সবকিছু মুখে মুখে সহ্য করছে। এদিকে আমরা দেখতে পাই ক্লাসে টিচার চলে এসেছে। তারা তাদের মতো করে মজা করছিল। তাদের এই এনজয়মেন্ট দেখে তার অনেক বেশি খারাপ লাগে, কিন্তু সে এখানে চাইলেও কিছু বলতে পারে না। আপনারা তো বুঝতেই পারছেন সে কেন কিছু বলতো না জেজেকে, কারণ সে জানতো জেজে এই বিয়েতে রাজি ছিল না। হুট করে সে একটি ছেলেকে বকাঝকা করতে শুরু করে। আসলে বকাঝকা বলতে আমি বলে রাখি, সে উল্টাপাল্টা নামে ডাকছিল ছেলেটিকে। তখন ছেলে তার অরিজিনাল নাম বলে সে তাকে আবারও বলে, আমি তোমাকে এই নামেই ডাকবো, কি করবে করো। তখন আমরা এখানে জেফারকে দেখতে পাই, যে কিনা জেজেকে এসে বলে, তুমি একটু বেশি বাড়াবাড়ি করছো না? এইসব বাদ দিয়ে বাচ্চাদের মতো ঝগড়া না করে পড়ালেখায় মন দাও, যেটা তোমার করা উচিত ওইটা করো। তখন সে অনেক বেশি রেগে যায় জেফারের উপর আর বলে, তোমার কি মনে হয় আমি তোমার কথায় উঠবোস করব? তখনই সে তার কাছে এসে রোমান্টিক ওয়েতে কথা বলতে শুরু করে। এটা দেখে আবার তার ফিয়ন্সে অনেক বেশি জেলাস ফিল করে। এটা তো ভাই একটা নর্মাল বিষয় ছিল, সে তো জেলাস ফিল করবেই। তখন আবার তাদের ক্লাসে টিচার চলে আসে। টিচার এসে তাদের ক্লাস নিতে শুরু করে।
কিন্তু ক্লাসের মধ্যে তার হুট করে মনে পড়ে যায় জেফার যে তার কাছে এসেছিল। এটা দেখে হয়তো ইউরির মন অনেক বেশি খারাপ হয়েছে, তাই সে ইউরির সাথে কথা বলার চেষ্টা করে। ইউরিকে সে মেসেজ দিয়ে কথা বলে, তখন চিরকুটে সে লেখে ক্লাসে মনোযোগ দাও, আমার দিকে মনোযোগ না দিয়ে। এটা দেখে সে অনেক বেশি রেগে যায় আর তার উপর রাগ দেখাতে শুরু করে। তখন টিচার তাকে ক্লাস থেকে বের হয়ে যাওয়ার কথা বলে। জেজেকে টিচার ক্লাস থেকে বের করে দিলে তার সাথে সবাই বেরিয়ে যেতে চায়, কিন্তু জেজে একাই একটি রুমে চলে যায়, কারণ তার এখানে বোরিং ফিল হচ্ছিল। সে গিটার নিয়ে গিটার বাজানোর চেষ্টা করে। তখনই এখানে তার ফিয়ান্সে চলে আসে আর বলে, দেখো আমি জানি যে তুমি হয়তো মনে করছো আমি তোমার উপর রেগে আছি, কিন্তু বিশ্বাস করো আমি তোমার উপর এক বিন্দু রেগে নেই। তবে আমার রাগ না থাকলেও অনেক বেশি জেলাস ফিল রয়েছে। আমি খুব ভালো করে জানি তুমি এনগেজমেন্টে রাজি ছিলে না, আর হুট করে সবকিছু হয়ে গিয়েছে, কিন্তু আমিও তো রাজি ছিলাম না, তাই না? কিন্তু একটি কথা বলে রাখি, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। আমি গিভ আপ করব না। তোমাকে খুশি রাখার জন্য যা যা করার প্রয়োজন আমি সব করতে রাজি আছি, কিন্তু আমার অনেক বেশি কষ্ট হয় যখন তুমি জেফারের সাথে থাকো। আমি চাই না তুমি জেফারের সাথে মেলামেশা করো, এটা আমার একদমই ভালো লাগে না। জেজে তার প্রত্যেকটি কথাই বুঝতে পারে, কিন্তু সে কি করবে কিছুই বুঝতে পারছিল না। ইউরির কথাগুলো শুনে তার অনেক বেশি খারাপ লাগে, তাই সে ইউরিকে বারবার সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিল। ইউরিকে সে বলে সে তাকে কখনোই ধোঁকা দিবে না। আসলে তার তো তার ফিলিংস সম্পর্কে ধারণা ছিল না, কিভাবে ধারণা থাকবে বলুন? কারণ সে তো নিজেও বুঝতে পারছিল না কি করবে, হুট করে সবকিছু হয়ে গেল। সে যখন এখান থেকে চলে যায় কিছুক্ষণ পরই এখানে জেফার চলে আসে, আর জেফার ইউরির উপর অনেক বেশি রেগেছিল। তাকে চিৎকার করে বলেছিল, এই মেয়ে আমি তোমাকে বলিনি তুমি শুধু আমার, তাহলে তুমি কেন ওই ছেলের সাথে মিশতে গেলে? তোমার তার সাথে কি সম্পর্ক এটা আমাকে বলো। আমি তোমাকে বারবার বলছি ওর থেকে দূরত্ব বজায় রাখতে, তুমি কেন ইউরির সাথে কথা বলতে গেলে? তখন সে বলে, আমার মুখটি ছাড়ো প্লিজ। তখন সে বলে, না আমি তোমার মুখ ছাড়বো না, তুমি আমাকে আগে উত্তর দাও, কেন তুমি তার সাথে কথা বললে? আজকের পর থেকে আমি যাতে তোমাকে তার সাথে কখনোই কথা বলতে না দেখি, আমার কথা যেন তোমার মাথায় থাকে, কখনোই ওই ছেলের সাথে আর কথা বলতে পারবে না। এই পার্টির শুরুতে আমরা জেজেকে তার ক্লাসরুমে বসে থাকতে দেখি। গত পর্বের শেষের দিকে আমরা দেখেছিলাম যে তাদের মধ্যে কি পরিমাণে মারামারি হয়েছিল। এই বিষয়গুলো নিয়ে সে চিন্তা করছিল। একবার সে ইউরির দিকে তাকায় আর একবার কেফারের দিকে তাকায়, ভাবছিল যে তার কি করা উচিত। তখন টিচার তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে তার, সে এইভাবে বসে আছে কেন। তখন টিচার তাকে প্রশ্ন করলে সে প্রশ্নের উত্তর দিতে পারে না। কেফার তখন তাকে বলে যে কি হয়েছে তোমার, প্রশ্নের উত্তর কেন দিতে পারলে না, ক্লাসে কেন মনোযোগী ছিলে না। তারপর টিচার ক্লাস থেকে চলে যায় আর ইউরি তার কাছে আসে আর তাকে বলে কি হয়েছে, তোমাকে দেখে মনে হচ্ছে যে তুমি একদমই মনোযোগী নয়। সে তখন বলে আচ্ছা আমি আসছি। যে বাসায় ফেরার পর সিএন তাকে আবদার করে যে তার জন্য কিছু স্ন্যাক্স নিয়ে আসতে। তখন সে তাকে জানায় যে আমি এখন বাহির থেকে এসেছি, এখন আমি পারবো না, তোর যা ভালো মনে হয় তুই গিয়ে খেয়ে নে। তখন সে বলে প্লিজ তুই আমার বড় বোন না, তুই আমার জন্য আনতে পারবি না? তখন সে বলে দেখ 17 বছর বয়স পর্যন্ত তুই সবকিছু একা সামলাচ্ছিস, তাহলে এখন কেন নিজের জন্য খাবার আনতে পারবি না? তখন সে বলে যে না আমার আসলে ভালো লাগছে না, তুই এক কাজ কর আমাকে খাবার এনে দে, আমি তোকে টাকাও দিয়ে দিব। কিন্তু সে তাকে খাবার এনে দিতে চায় না। তখন সিয়ান বলে আচ্ছা তুই যখন খাবার এনেই দিবি না তাহলে আমি এখান থেকে চলে যাচ্ছি, আর তোর কাছে থাকবো না। এই কথা বলে সে তার কাপড় গোছাতে শুরু করে। শেষ পর্যন্ত যে বাধ্য হয়ে বলে আচ্ছা এখন আমাকে ব্ল্যাকমেল করতে হবে না, আমি যাচ্ছি তোর জন্য খাবার আনতে। তারপর তাদের দুই ভাই বোনের মধ্যে দুষ্টু মিষ্টি ঝগড়া শুরু হয়ে যায়। সিয়ান ইউরিকে বলে তোর কাছ থেকে কিভাবে সবকিছু হাসিল করতে হয় এটা আমি খুব ভালো করে জানি। জেজে তখন বলে যা তোর জন্য আর আমি আনবো না। তখন সে তাকে বলে প্লিজ এনে দে না, এনে দিলে কি আর হবে। তখন আমরা দেখতে পাই একই সাথে তার ফোনে ইউরি এবং কেফার দুইজনই টেক্সট করে। কেফার থেকে জিজ্ঞাসা করে তুমি কি এই প্রোগ্রামে যেতে চাও? ইউরি জিজ্ঞাসা করে কাল তোমার কি প্ল্যান রয়েছে? তখন সবকিছু তার মাথার উপর দিয়ে যায়, মনে মনে ভাবে কার মাথায় যে সে কি বাঁধবে, কারণ এই দুই ছেলের মধ্যে সে সবসময় কনফিউজ থাকতো। তারপর সে একটি রেস্টুরেন্টে চলে আসে তার ভাইয়ের জন্য কিছু খাবার নিতে। এখন সে মেনু কার্ড দেখছিল বসে বসে, কি খাবার নেবে কিছুই বুঝতে পারে না।
সে যখন মেনু কার্ড চুজ করছিল তখন তার বন্ধু পেছন থেকে এসে তাকে ভয় দেখায়। ছেলেটির নাম ছিল ডেভিড। ডেভিড তার সামনে এসে বসে আর জিজ্ঞাসা করে কি করছিলে, এতক্ষণ সময় লাগছিল খাবার চুজ করতে, আর এত মনোযোগ দিয়ে কেন খাবার চুজ করছিলে? তখন সে তাকে জানায় যে এমনিতেই। সিএম তখন তাকে টেক্সট করে জিজ্ঞাসা করে আমার খাবার কোথায়। সে বলে আসছে রাস্তায়। তারপর আমরা দেখতে পাই সে তার খাবার নিয়ে চলে আসে। যে ডেভিডকে ধন্যবাদ জানায়। ডেভিড বলে তুমি কি এই খাবার খাওয়ার জন্য বাসা থেকে এসেছো? এটা তো তোমার জন্য সিএনও নিয়ে যেতে পারতো। তখন সে বলে সিএন আমার জন্য খাবার নিয়ে যাবে, সেই তো আমাকে উল্টো পাঠিয়েছে খাবার নেওয়ার জন্য। তখন সে বলে ও আচ্ছা। এদিকে কেইফার থেকে জিজ্ঞাসা করে সে কোথায় আছে। এটা দেখে সে নিজের মনে মনে বলতে শুরু করে, মোটামুটি একটু জোরেই বলছিল, তোমাকে কেন বলতে যাবো যে আমি কোথায় আছি কি করছি, এইসব কি বলা প্রয়োজন? তখন ডেভিড তাকে বলে যে আচ্ছা তোমার কি তার সাথে রিলেশন রয়েছে? তখন সে এই কথা শুনে তার মুখ থেকে আইসক্রিম তার উপরে পড়ে যায়। তারপর সে ডেভিডের গালে পড়া আইসক্রিম গুলো ক্লিন করে দেয়। তখন ডেভিডের নজর পড়ে যায় তার গলায় থাকা চেনের উপর। সে তার চেন নিয়ে জিজ্ঞাসাবাদ করে, আর তখন তার মনে পড়ে যায় এই চেনটি হয়তো সেই তাকে দিয়েছিল। তবে এখানে যে মনেই ছিল না এই নেকলেসটি তাকে কে দিয়েছিল। সে কোনোভাবেই যেন মনে করতে পারছিল না। তখন সে তাকে বলে আচ্ছা তোমার কি মনে আছে কে দিয়েছে? ডেভিড কিছুটা হিন্ট দিলে সে বুঝতে পারে এটা তাকে ফার্সি দিয়েছে। তখন সে তাকে জানায় যে ফার্সির সাথে কি তোমার কন্টাক্ট রয়েছে, কারণ অনেকদিন যাবৎ ফার্সির সাথে আমার কোনো কথা হয় না। সে এই ফাঁকে তার একটি পিকচার উঠিয়ে নেয়। তারপর সে সাথে সাথে এটা ফার্সিকে পাঠায়। ফার্সি তখন তাকে জানায় রিংটি যাতে সে এখান থেকে খুলে ফেলে, না হয় কিন্তু তার অবস্থা সে খারাপ করে দিবে। এটা শুনে যে বুঝতেই পারে না যে তাকে সে কেন এটা বলল। সকালবেলা যখন তার ঘুম ভাঙে তখন সিএন তার পিকচার ওঠাতে শুরু করে। সে তাকে বলে কি হয়েছে, কেন সে তার পিকচার ওঠাচ্ছে। তখন সিএন বলে তোর চোখ ভূতের মতো হয়ে যাচ্ছে, অনেক বড় বড়। তখন সে বলে আচ্ছা চল আমাদের কিছু জিনিসপত্র কিনতে হবে। তখন সে তাকে বলে তুই ইমানের সাথে চলে যা, আমি যেতে পারবো না, আমার আসলে আমার কিছু বন্ধু বান্ধবের সাথে দেখা করতে যেতে হবে। এখানে সে আরো বেশি রেগে যায়। তখনই তাকে কেইফার কল করে জিজ্ঞাসা করে কি করছো তুমি। যে তার কোনো রেসপন্স করে না। তখন কেইফার বলে আমি কাল থেকে তোমাকে নাকাদার টেক্সট করে যাচ্ছি, কেন তুমি কোনো রেসপন্স করছো না? তখন সে তাকে জানায় সে নাকি বিজি ছিল আর সে এখন ইমানের সাথে শপিং করতে যাবে। তারপর কেইফার কলটি কেটে দেয়। এদিকে সিয়ানকে দেখানো হয়, সে তাকে বলে তুই চলে যা ইমানের সাথে, আমার যখন সময় হবে তোকে গিয়ে রিসিভ করে নিব। তারপর সে নিচে নেমে আসে। নিচে নেমে আসার পর সে দেখতে পায় তাকে নিয়ে দুইটি ছেলে হাসাহাসি করছিল। সে এইসব ইগনোর করে। তখনই এখানে ইমান চলে আসে তার সাথে শপিং করতে যাওয়ার জন্য। দুইজন মিলে তারা একটি গ্রোসারি শপে যায় আর শপিং করতে শুরু করে। এখানে যে প্রয়োজনীয় জিনিসগুলো সে কিনতে শুরু করে। যে আসলে কিছুটা চিন্তিত ছিল, যার কারণে সে বারবার শুধু কেইফারকে আর ইউরিকেই তার নজরে দেখছিল। মানে যেদিকেই তাকাচ্ছিল হয় সে ইউরিকে দেখছিল, না হয় কেইফারকে। এটার পেছনেও কারণ রয়েছে, কারণ সে এই সম্পর্কেই বেশি চিন্তা করছিল। তখনই তার সামনে সে কেইফারকে দেখতে পায়। প্রথমে তো সে কল্পনা মনে করে, তারপর সে বুঝতে পারে কেইফার বাস্তবেই এখানে রয়েছে। যে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো। তখন সে তাকে জানায় যে আমি তোমার সাথে দেখা করতে এসেছি, কারণ তুমি আমার কোনো টেক্সটের রেসপন্স করছিলে না, তাছাড়াও কোনো উত্তর কেন দিচ্ছিলে না এটা আগে বলো। তখন সে বলে যে আমি একটু বিজি ছিলাম তাই তোমার কোনো টেক্সটের উত্তর দিতে পারিনি। তখন সে তাকে বলে চলো আমরা একসাথে শপিং করি। কেইফার তার হাতে হাত ধরে শপিং মলের দিকে ঘুরতে শুরু করে, কিন্তু এটা জেজের একদমই ভালো লাগে না। সে এখানে কিছুটা আনইজি ফিল করতে শুরু করে। কেইফার তখন তাকে বলে যে তোমার বাবা সম্পর্কে আমি কিছু তথ্য পেয়েছি, তুমি শপিং শেষ করে বাইরে চলে আসো, তারপর কথা হবে। তারপর আমরা জেজেকে দেখতে পাই সে তার বন্ধুদের সাথে শপিং করে যখন যাচ্ছিল তখন সে সিয়ান আর তার গার্লফ্রেন্ডকে দেখতে পায়। তারা একসাথে বসে খাবার খাচ্ছিল। তারপর তারা তাদের একটি পিকচার উঠিয়ে নিয়ে যায়। সিন পরিবর্তন হয়, আমরা কেইফারকে দেখতে পাই যে কিনা জেজেকে তার বাসায় নিয়ে আসে। যে তার কার কালেকশন গুলো দেখে বলে তোমার প্রত্যেকটি কার অনেক বেশি সুন্দর। তখন কেইফার তাকে বলে আচ্ছা তোমার কি পছন্দ হয়েছে, তুমি কোনটা নিতে চাও? যেটা তোমার ভালো লাগে ওইটাই নিতে পারো, তুমি যদি চাও আমার বাড়িটাও আমি তোমার নামেই লিখে দিতে পারি। তখন সে বলে এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না? কেইফার তখন বলে এখানে বাড়াবাড়ির কি হলো, বাড়াবাড়িতে তুমি কিছুই দেখোনি। তুমি তোমার মাথায় একটি কথা সেট করে নাও, ইউরিকে যদি তুমি বিয়ে না করো তাহলে তুমি যা চাও তাই পাবে। তখন সে বলে আমি কি কোনো প্রোডাক্ট?
তখন আবার সে বলে যে না, তার মানে আমি কথাটি চেঞ্জ করে দিই, আমি তোমার বিপদে সবসময় তোমার পাশে আছি। যে যে একটু ভিতরের দিকে যেতে শুরু করে, তখন সে দেখতে পায় এখানে তার অনেক বন্ধুরা রয়েছে যারা কিনা তার বাসা এনজয় করছিল। তারপর সে ল্যাপটপ খুলে তাকে কিছু পিকচার দেখায়। পিকগুলো নিউ ইয়র্কের ছিল, আর তাছাড়াও জেজের বাবার সাথে ফার্সি ছিল। এটা দেখে সে কনফিউজ হয়ে যায়, ফার্সির সাথে তার কি সম্পর্ক। তখন কেইফার তাকে জানায় এই বিষয়গুলো নিয়ে যাতে সে কোনো চিন্তা না করে, সব সময় সে জেজের সাথেই আছে। এটা শুনে জেজে কিছুটা শান্তি খুঁজে পায়। জেজে বাসায় এসে একা একা চিন্তা করতে শুরু করে আসলে তার সাথে কি ঘটছে। তখন সিএন তাকে এসে বলে, কি হয়েছে, চিন্তা কেন করছো? তখন সে তাকে জানায় তার বাবার সম্পর্কে সে কিছু জিনিস জানতে পেরেছে। এটা শুনে সিএন বলে যে এটা তো ভালো বিষয়। জেজে তখন বলে, হ্যাঁ ভালো বিষয়, কিন্তু বিষয়গুলো আমি কেন জানি না, মেনে নিতে পারছি না। তখন সে বলে, হ্যাঁ তোমাকে কিছু কথা বলার ছিল। আমার বোন বলেছে আমাকে অনেক সুন্দর একটি বাসা গিফট করবে, আমি ওই জায়গায় আমার সার্ভেন্টদের নিয়ে থাকবো। এটা শুনে জেজে তার দিকে তাকায়। সিএন তখন বলে, চিন্তার কোনো কারণ নেই, একটি সার্ভেন্টের পোস্ট তোমার জন্য খালি রেখে দিব, তুমি চাইলে জয়েন করতে পারো। এটা শুনে সে সিএনকে তাড়িয়ে দেয় এখান থেকে। সিন পরিবর্তন হয়, সে ডেভিডের সাথে কথা বলছিল। সে ডেভিডকে বলে, দেখো তোমাকে কিছু কথা বলি, তুমি ফার্সিকে বলে দিও তার সাথে আমার কি সম্পর্ক, এটা যদি সে রিভিল না করে আজকের পর থেকে আমি তার সাথে কখনোই কন্টাক্ট করব না। এদিকে আমরা ফার্সি এবং ডেভিডকে দেখতে পাই, তারা ফোনে কথা বলছিল। ফার্সি তখন বলে, তুমি খুব ভালো করে জানো আমি কেন তোমাকে তার জন্য রেখেছি। তোমার গার্লফ্রেন্ডের চিকিৎসা কিন্তু খুব ভালোভাবেই হচ্ছে, তুমি শুধুমাত্র জেজেকে দেখে রাখবে, তার মানে এই নয় যে তুমি তার সাথে রিলেশনে জড়াবে বা তাকে পছন্দ করতে শুরু করবে। এইসব বিষয়ে তুমি সেফ থাকো। ডেভিড তখন আমরা দেখতে পাই জেজের পিকচারের দিকে তাকিয়ে থাকে। ডেভিডের সাথে ফোনে কথা শেষ হলে ফার্সি যখন বসেছিল তখন ফার্সির মা তার সাথে দেখা করতে আসে। ফার্সি তখন তার মাকে জানায় সে দেশে যেতে চায়। ফার্সির মা তখন তাকে জানায় যে সে এখনো পুরোপুরি সুস্থ হয়নি, তাই সে এখান থেকে যেতে পারবে না। তখনই এখানে ফার্সির বাবা চলে আসে। সিন শিফট হয় জেজের কাছে। ইউরি তাকে কল করে জানায় যে তারা একসাথে চার্চে যেতে চায়। জেজে কি ফ্রি রয়েছে? তখন সে আমতা আমতা করতে বলতে শুরু করে, হ্যাঁ আমি ফ্রি আছি। তখনই আবার তাকে কেইফার টেক্সট করে জানায় যে তুমি কি ফ্রি? জেজে এখানে অনেক বেশি রাগ হয়, তার মনে মনে চিন্তা করতে শুরু করে এদের কি একসাথেই টেক্সট করতে হয়। তারপর সে তৈরি হয়ে এখান থেকে বাইরে যেতে চায়। আন্টি তখন তাকে জিজ্ঞাসা করে সে কোথায় যাচ্ছে। তখন সে তাকে জানায় যে ইউরির সাথে সে একটু ঘুরতে যাচ্ছে, আসলে তারা চার্চে যাচ্ছে। তারপর তারা দুইজন চার্চে চলে যায়। চার্চে গিয়ে দুইজন বসেছিল, প্রার্থনা করছিল। তখন চার্চে থাকা কিছু মেয়েরা ইউরিকে দেখে অনেক কিউট বলে, আর তার সাথে জেজেকে দেখে বলে চাপড়ি গার্লফ্রেন্ড। এটা শোনার পর তার অনেক বেশি খারাপ লাগে। জেজে মনে মনে ভাবে যে ইউরি কেন এখন পর্যন্ত আমার সাথে রয়েছে। ইউরি তখন বলে যে দেখো, তোমার সৌন্দর্য দিয়ে আমি তোমাকে কখনো পছন্দ করিনি, আমার কাছে তুমি সবচেয়ে বেশি সুন্দরী। তারপর তাকে নিয়ে তার হোটেলে যায়। এখানে তারা বসে খাবার খাচ্ছিল। এখান থেকে সিন ফ্ল্যাশব্যাকে চলে যায়। আমরা জানতে পারি জেজে একদিন বলেছিল তার কাপকেক পছন্দ, যার কারণে সে এগুলো নিয়ে এসেছিল। তারপর সে ইউরির ছোটবেলার অ্যালবাম দেখতে শুরু করে। অ্যালবামের মধ্যে তাদের বন্ধুদের একসাথে একটি পিকচার খুঁজে পায়। ইউরি তখন বলে এটা আমাদের একসাথে শেষ পিকচার ছিল। তারপর তারা তাদের রান্না করে চলে যায় একসাথে রান্না করার জন্য। এখানে ইউরি তাকে বলে যে আমি তোমাকে কিছু জাপানিজ ভাষা শেখাবো। জেজে বলে কেন, আমি জাপানিজ ভাষা শিখতে যাব কেন? তখন ইউরি তাকে জানায় যে আমরা তো বিয়ের পর জাপান শিফট হচ্ছি, তাই না? তাহলে ওই জায়গার ভাষা তো তোমাকে শিখতেই হবে। জেজের মন না থাকলেও সে শিখতে চায়, সে কিছু ওয়ার্ড বলেও। তখন ইউরি তাকে লাস্ট পর্যন্ত জাপানিজ ভাষায় আই লাভ ইউ বলে, কিন্তু জেজে এটা বলতে চায় না। তারপর আমরা ইউরিকে দেখতে পাই যে কিনা তার গালে কিস করে বসে। এটা দেখার পর জেজে অনেকটাই নার্ভাস ফিল করে আর সে তার আঙুল কেটে ফেলে। জেজের আঙুল থেকে যখন রক্ত ঝরছিল তখন তার অতীতের কিছু কথা মনে পড়ে যায় আর তার মাথা ঘুরতে শুরু করে। সে ঠিকঠাক ভাবে কথাই বলতে পারছিল না। ইউরি তাকে সামলানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে এই ট্রমা থেকে বের হতে পারছিল না। এখান থেকে আমরা জানতে পারি তার অতীত অনেক ভয়ানক ছিল। হয়তো অতীতে তার সাথে এমন কোনো ঘটনা ঘটেছিল যেগুলো সে ঘটাতে চায়নি। সে একটি জায়গায় একা একা চুপচাপ বসে থাকে। ইউরি তার জন্য পানি নিয়ে আসে আর তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। তাকে
জানায় যে তার সাথে সে সবসময় আছে, তাকে কোনো বিষয় নিয়ে অযথা চিন্তা করতে হবে না। বিয়ের পর সে তার সবচেয়ে বেশি খেয়াল রাখবে, সবসময় তার পাশে থাকবে, তাকে কখনোই নিজের চোখের আড়াল করবে না। এই কথাগুলো জেজে শুধু শুনছিল, কিন্তু তার মনে কোনো কিছুই এফেক্ট করে না, কারণ সে তো ইউরিকে তেমন পছন্দ করতো না। তবে জেজের হাতে কিছু ছিল না, সে চাইলেও কিছু করতে পারতো না। ইউরির সাথে তার এঙ্গেজমেন্ট হয়েছে, যার কারণে সে বাধ্য হয়ে ইউরির সাথে কথা বলছে। ইউরি তাকে বলে যে চিন্তার কোনো কারণ নেই, তুমি থাকো, আমি আসছি। তারপর আমরা দেখতে পাই সন্ধ্যার দিকে ইউরি তাকে তার বাসার সামনে পৌঁছে দিয়ে আসে। ইউরি যখন তাকে তার বাসার সামনে রেখে আসে, তখন সে তাকে জানায়, আচ্ছা তুমি চলে যাও, আমি একটু পর বাসার ভিতরে যাব। ইউরি তখন তাকে বলে যে তুমি ভিতরে চলে যাও, আমি তোমার জন্য অপেক্ষায় আছি। কিন্তু ইউরি এখান থেকে চলে যাওয়ার পরই কিফার চলে আসে আর তাকে গাড়িতে বসতে বলে। সে আর কিছু করতে পারে না, গাড়িতে বসে পড়ে। তখন কিফার তাকে জানায়, তুমি কি বুঝতে পারছো না আমি তোমাকে কি বলার চেষ্টা করছি? তুমি ইউরির সাথে কেন ছিলে? তোমাকে আমি ইউরির সাথে কখনোই সহ্য করতে পারি না। কেইফার তখন তাকে বলে, তুমি সারাদিন তার সাথে ছিলে, তুমি কি তাকে ভালোবাসো? তুমি যদি তাকে না ভালোবাসো তাহলে তার এনগেজমেন্ট তুমি অ্যাকসেপ্ট কেন করলে? তখন সে তাকে বলে যে হ্যাঁ আমি তাকে ভালোবাসি, যার কারণে তার এনগেজমেন্ট আমি অ্যাকসেপ্ট করেছি। এটা শোনার পর কেইফারের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। সে কান্না করতে করতে বলে যে তুমি যে যে বলো যে এইসব সবকিছু মিথ্যে, তুমি এইসব মানো না, বা এইসব কোনো কিছুই সত্যি নয়। সবাই কেন ইউরিকে সাপোর্ট করে, সবাই ইউরিকে দুর্বল মনে করে, সব সময় সাপোর্ট করে, আর আমাকে অনেক বেশি স্ট্রং মনে করে, কিন্তু আমি এতটা স্ট্রং নই। ছোটবেলা থেকেই আমি আমার বাবা মাকে হারিয়েছি, বাবা থাকার পরেও বাবা নেই, আর মা তো মারা গিয়েছে। আমি যে নিজেকে কতটা অসহায় ফিল করি এটা কি তুমি বুঝতে পারো? তুমি কেন আমাকে কষ্ট দাও? তুমি আমাকে কষ্ট না দিলেও তো পারো, প্লিজ আমার সাথে এমনটা করো না। সে তাকে দেখে অনেক বেশি কান্না করতে শুরু করে আর বলে যে প্লিজ যে আমাকে ছেড়ে যেও না, আমি চাই না তোমার থেকে আলাদা হতে, আমি তোমাকে সবসময় ভালোবাসি আর ভালোবেসে যাব। আমি একবার নয় বারবার বলেছি তুমি শুধু আমার আর আমি তোমার। এই কথা বলে সে জেজেকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে। এক পর্যায়ে জেজে তার ফিলিংস কন্ট্রোল না করতে পেরে তাকে বলেই দেয় যে সে ইউরিকে নয় কেফারকে ভালোবাসে, কিন্তু তার যেহেতু ফ্যামিলি প্রবলেম রয়েছে যার কারণে তার ইউরির সাথে এনগেজমেন্টটি রাখতে বাধ্য হয়েছে। এপিসোড শুরু হয়, আমরা সিয়ানকে দেখতে পাই যে কিনা নাক ডেকে ঘুমাচ্ছিল। এদিকে আমরা জেজেকে দেখতে পাই যে কিনা কেইফারের সাথে কাটানো ঘটনাগুলো মনে করছিল। তখনই তাকে কেইফার কল করে, সে কেইফারের সাথে কথা বলে। সে তাকে বলে যে বাসায় দেরি করে আসার কারণে তাকে বাসা থেকে অনেক বকাঝকা করা হয়েছে। কেইফার বলে তুমি যদি বলতে তুমি প্রেগনেন্ট আর আমাকে বিয়ে করতে যাচ্ছ তাহলে তোমাকে কি বলতো তারা? তখন সে বলে যে উল্টাপাল্টা কথা বন্ধ করো আর ঘুমিয়ে পড়ো। কেইফার তখন তাকে বলে তোমাকে আমি অনেক ভালোবাসি, আই লাভ ইউ। জেজে যখন আই লাভ ইউ টু বলে তখনই আমরা দেখতে পাই পেছন থেকে সিয়ান ঘুম থেকে উঠে যায় আর বলে কার সাথে কথা বলছিলে? জেজে বলে কে বলেছে আমি কারোর সাথে কথা বলছিলাম? আমি তো কারোর সাথে কথা বলছিলাম না। তখন সে তার ফোন নিয়ে টানাটানি করতে শুরু করে, দুইজনের মধ্যেই ঝগড়া বেঁধে যায়। সিয়ান তখন তাকে বলে যে আমি কাল সকালে কেইফারকে বলে দিব। জেজে বলে কেইফারকে বলে দিও, আমার কিছু করার নেই। তখন আমরা দেখতে পাই পিছন থেকে তাদেরকে কেউ একজন আওয়াজ দিয়ে বলে ঘুমিয়ে পড়ো, নিজেরা ঘুমাবে না সাথে আমাদেরকেও কি ঘুমাতে দিবে না? তারপর তারা চুপচাপ ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে জেজে আর সিয়ান স্কুলে চলে আসে। জেজের চোখে ঘুম ছিল, সে সিয়ানকে বলে তোর জন্য রাতে আমি ঘুমাতে পারিনি। তখনই এখানে ইউরি চলে আসে। ইউরিকে দেখে তার অনেক বেশি লজ্জা বোধ হতে শুরু করে। সে নিজেকে মনে মনে বলে আমি ইউরিকে সত্য কথা কিভাবে বলবো? আদৌ কি আমি বলতে পারবো আমি কি সত্যি ইউরিকে ধোঁকা দিচ্ছি? হ্যাঁ, ধোঁকাই তো দিচ্ছি, এটাকে তো এক ধরনের ধোঁকা বলা হয়। ইউরি তার দিকে তাকিয়ে থাকে, কিন্তু জেজে একবারের জন্য ইউরির দিকে তাকায় না, তার নজর ছিল দরজার দিকে। এটা ইউরি বুঝতে পারে আর বলে সে আজ আসবে না, তার কাজ আছে, তাই দরজার দিকে তাকানো বন্ধ করো। এখানে সে আরো বেশি লজ্জায় পড়ে যায়। কি বলতো, বলার মতো তো কিছুই ছিল না। সে কেন করছে জেজেকে? ইউরি শুনলে তো তার খারাপ লাগবেই, কারণ সে তার ফিয়ন্সে। এখানে সিয়ান জেজেকে নিয়ে মজা নিচ্ছিল। সে বলছিল আমি খুব ভালো করে জানি যে সে কেফারকে পছন্দ করে। কাল রাতে কি হয়েছিল জানো তোমরা? তখন জেজে হুট করে বলে ওঠে তুই কিছুই বলবি না, তুই যদি কথা বলিস তাহলে তোকে শেষ করে দিব। তখন তার নজরে একটি কালো বিড়াল পড়ে।
সে বিড়ালকে আনতে চলে যায়। তারপর আমরা দেখতে পাই যে রাতের বেলায় সে বিড়ালটিকে নিয়ে বক বক করছিল। হয়তো সে স্বপ্নে বিড়ালকে নিয়ে কিছু দেখেছিল, যার কারণে স্বপ্নে বক বক করছিল। এদিকে আমাদের ঝেঝেকে দেখানো হয়। সে খুবই চিন্তিত ছিল, কারণ কেফার আজ স্কুলে আসেনি। সে সিদ্ধান্ত নেয় কেফারকে কল করবে। কেফারকে সে কলও করে বসে। তখন জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি স্কুলে কেন আসোনি? তখন সে বলে যে কিছু প্রবলেম চলছে, তাই স্কুলে আসতে পারিনি। সে তার সাথে মিষ্টি মিষ্টি কথা বলতে শুরু করে, বলে তোমাকে আমি অনেক বেশি মিস করছি। যে তখন বলে, আচ্ছা তাহলে কি এমন হয়েছিল যে তুমি আমাকে একটি টেক্সট পর্যন্ত করতে পারোনি? কেইফার তখন তাকে বলে, বললাম তো ফ্যামিলি প্রবলেম। যে তখন বলে, ফ্যামিলিতে এমন কি প্রবলেম হয়েছে যে তুমি সপ্তাহের পর সপ্তাহ স্কুলে আসতে পারবে না? তখন সে বলে, ফ্যামিলিতে প্রবলেম একটু বেশি চলছে। যে তখন বলে, আচ্ছা আমাকে কি বলা যাবে না কি প্রবলেম চলছে? বললে কি দোষ হয়ে যাবে? তখন সে বলে, অবশ্যই বলা যাবে, আচ্ছা আমি তোমাকে বলছি। কাল সন্ধ্যার দিকে যখন আমি আমার বাড়ি ফিরি, তখন দেখতে পাই বাড়িতে সবকিছু অগোছালো, জিনিসপত্র ভাঙা। তারপর আমি আমার দুই ভাইকে ডাক দিই। সার্ভেন্ট সবকিছু পরিষ্কার করছিল। ভাইয়েদের যখন ডাক দেওয়া হয়, উপর থেকে বাইরে নেমে আসে। তারপর আমি তাদেরকে দেখে কিছুটা নিঃশ্বাস ফেলতে পারি, কারণ আমার ভাইরা একদম ঠিকঠাক ছিল। তারপর তাদেরকে জড়িয়ে ধরি আর বলি যে, আচ্ছা ওই লোকটি কি আবার এসেছিল? তোদের সাথে কি অনেক খারাপ ব্যবহার করেছে? তখন তারা বলে যে হ্যাঁ, লোকটি এসেছিল, ছোট ভাইকে নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু আমি তাকে নিতে দেইনি। কেইফারের মেজো ভাই বলে, বড় ভাই তুমি কেন আমাদের একা ছেড়ে চলে গেলে? তুমি যেহেতু জানতে লোকটি আবারও আসতে পারে। কেইফার বলে, তোমরা চিন্তা করো না, তোমাদের ছেড়ে আমি আর কখনো কোথাও যাব না। তাহলে বড় ভাই এখন তোমার প্ল্যান কি? ও যদি ছোট ভাইকে যে কোনো সময় নিয়ে যায়? কেইফার তখন বলে, আমার বয়স যেদিন 18 বছর হবে ওই দিনই তোদের কাস্টাডি আমি নিয়ে নিব। তারপর সে কল করে একজন লয়ারকে। লয়ারকে কল করে সে সবকিছু জানায়। লয়ার বলে, এখন তুমি কি চাচ্ছ? তোমার দুই ভাইয়ের কাস্টাডি নিতে? তখন সে বলে, হ্যাঁ, দুই ভাইয়ের যদি কাস্টাডি না নেই তাহলে তো হবে না। আমি খুব ভালো করেই জানতাম মা মারা যাওয়ার পর লোকটি আবারও ফিরে আসবে আর আমার ভাইয়েদের মধ্যে একজনকে নেওয়ার চেষ্টা করবে। আমি তো আর সবসময় তাদের সাথে থাকতে পারবো না। যখন আমি সাথে থাকবো না, তখন যদি সে আমার ছোট ভাইকে নিয়ে যায়, তাহলে আমি কি করব বলুন? আপনি একটি ব্যবস্থা করে দিন যাতে আমি আমার ভাইদের কাস্টাডি নিতে পারি। লয়ারটি তাকে জানায় যে সে চেষ্টা করবে। একজন লয়ার হয়ে তার যতটুকু করা সম্ভব হবে সে সম্পূর্ণটাই তার জন্য করবে। তখন কেইফার মোটামুটি খুশি হয়ে যায়। সিন পরিবর্তন হয় পরদিন সকালে। তারা তিনজন স্কুলের জন্য প্রস্তুত হয়। কালো একটি ব্যান নিয়ে কিছু লোক আসে আর তিনজনের নাম ধরে জিজ্ঞাসা করে, তারা কি তোমরাই? তখন তারা বলে হ্যাঁ। তখন বলে, আমরা ওয়েস্টার্ন গ্রুপ থেকে এসেছি। তোমাদের প্রয়োজনীয় প্রত্যেকটি জিনিস এই ব্যানের মধ্যে রয়েছে, তোমরা তিনজন ব্যানের ভেতর উঠে বসো। তখন এখানে সিয়ান বলে যে হয়তো এটা কেফারের বাবা পাঠিয়েছে, কারণ কেফারের বাবার কোম্পানির নাম এটা। যে কোনো কিছু বোঝার আগেই সে গাড়িতে উঠে বসে। যেহেতু যে গাড়িতে উঠেছিল তাই আর এরিসও গাড়িতে উঠে বসে। গাড়িটি একটি রাজপ্রাসাদের মতো বাড়িতে এসে থামে। তখন তারা বের হয়ে দেখতে পায় এখানে তো তাদের পুরো স্কুল টিম রয়েছে, তাদের ক্লাসের সব স্টুডেন্টরা রয়েছে। কেইফারের আব্বু বের হয়ে তাদের উদ্দেশ্য করে বলে যে কেমন আছো বাচ্চারা? তখন এরিস বলে ওঠে, আপনি কেন এখানে আমাদের ডেকেছেন? তখন সে বলে যে আচ্ছা, আমার ছেলের বন্ধুদের সাথে কি আমি কিছুটা সময় কাটাতে পারি না? একবার খাবার খেতে পারি না? তাদেরকে খাবার খাওয়াতে পারি না? তোমরা ভিতরে আসো, আমি তোমাদের এমনিতেই রেখেছি। তখন যে লক্ষ্য করে এখানে কেইফার, ইউরি, তার ছোট দুই ভাই সবাই এসেছে। যেকে আলাদা একটি রুমে নিয়ে যাওয়া হয়, যেখানে কেইফার, ইউরি আর তার দুই ভাই ছিল। তখন কেইফারকে যে জিজ্ঞাসা করে এখানে কি হচ্ছে। কেইফার বলে, আমি খুব ভালো করে জানি এখানে ছোট ভাইকে নেওয়ার প্ল্যান চলছে। উনি মূলত এখানে আমাদের ডেকেছে ছোট ভাইকে নিজের প্ল্যানের অংশ বানানোর জন্য। উনি কোনো কিছুই স্বার্থ ছাড়া করে না। ওনার প্রত্যেকটি কাজের পিছনে লুকিয়ে আছে কোনো না কোনো স্বার্থ। মেজো ভাই তখন বলে ওঠে, আমার মনে হচ্ছে এখন ওনার একটাই স্বার্থ, আমাদের ছোট ভাইকে নেওয়ার। উনি কি আমাদের ছোট ভাইকে সত্যি আমাদের থেকে আলাদা করে দিবে, নাকি কি করবে? কোনো কিছুই তো বুঝতে পারছি না। উনি কেন পুরো স্কুলকে একসাথে রেখেছে? মেজো ভাই বলে, আচ্ছা গতবার তো আব্বু আমাকে কিডন্যাপ করেছিল তাই না?
এইবার সে কি করবে কোনো কিছুই বুঝতে পারছি না। কেইফার তখন জেজেকে বলে, তুমি আমার কথা মন দিয়ে শোনো। তুমি যদি দেখতে পাও যে এখানে কোনো গন্ডগোল হচ্ছে বা বাবা নিজের কোনো স্বার্থ সিদ্ধির জন্য আমাদের ক্ষতি করার চেষ্টা করছে, তুমি মেজো ভাই এবং ছোট ভাইয়ের সাথে পালিয়ে যাবে। আমার চিন্তা তুমি করবে না। তখন জেজে বলে, এটা কি বলছো, এটা কিভাবে সম্ভব? তখন সে বলে, হ্যাঁ, আগের বার মেজো ভাইকে কিডন্যাপ করা হয়েছিল, তারপর আমি এখানে চলে আসার কারণে হয়তো তার কোনো ক্ষতি হয়নি। বাবা যে কোনো মুহূর্তে যে কারো ক্ষতি করতে পারে। মেজো ভাই তখন জেজেকে বলে, কেইফারের চিন্তা তোমাকে করতে হবে না। কেইফার নিজেকে সেভ করে এখান থেকে পালাতে পারবে। বাবা কেইফারের কোনো ক্ষতি করবে না। তবে কোনো ঝামেলা হলে যদি আমরা এখানে থাকি, তাহলে আমাদেরকে বন্দি বানিয়ে উনি কেইফারকে দিয়ে যে কোনো কাজ করাতে পারবেন। তখন জেজে বলে যে না, আমি কেইফারকে রেখে কোথাও যেতে পারবো না। কেইফার বলে, আমার কথা বোঝার চেষ্টা করো, সিচুয়েশন অনুযায়ী কাজ করতে হবে। তারপর সে তার ভাইদেরকে বলে, ইউরি তুমি ভাইদেরকে বাহিরে নিয়ে যাও। জেজেকে সে জড়িয়ে ধরে বলে, চিন্তার কোনো কারণ নেই, তোমাকে আমি যে কোনো ভাবে সেভ করে নিব। অনেক বেশি মিস করছিলাম তোমাকে। তারপর তারা বাহিরে চলে আসে। বাহিরে আলিশান ভাবে খাবারের আয়োজন করা হয়। সিয়ান এখানে জেজেকে বলে, কেইফারকে কি বলে দিব তোমার যে একটি বয়ফ্রেন্ড রয়েছে? ইউরি এসে জিজ্ঞাসা করে, কি কথা হচ্ছিল তোমাদের মধ্যে? সিয়ান বলে, আরে না, তেমন কিছু না, খাবার নিয়ে কথা বলছিলাম, আমি খাবার খেতে চাই। তখন সে বলে, তাহলে খাবার খেয়ে নাও। জেজে তখন বলে, হ্যাঁ, আমরা এখন সবাই মিলে খাবার খাবো। খাবার খাওয়ার পর দেখা যাবে কি হয়। তখনই আমরা দেখতে পাই এখানে কেইফারের বাবা চলে আসে আর কেইফারকে বলে, তোমার সাথে কিছু কথা ছিল। একটি পেপার রয়েছে, এখানে তোমাকে সাইন করতে হবে, কারণ তুমি আমার কাছ থেকে যে টাকাগুলো নিয়েছো ওইগুলো তোমাকে ফেরত দিতে হবে। তখন এখানে কেইফার বলে যে সবগুলো টাকা কিন্তু আমার মায়ের, আমি কোনো কিছুতেই সাইন করতে পারবো না, আমি সাইন করতেও চাই না। এখানে তাদের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়ে যায়, এক প্রকারে হুলস্থুল তৈরি হয়ে যায়। তখনই যে নজর পড়ে এখানে ক্যামেরা রয়েছে, তার মানে কি ক্যামেরাতে সবকিছু রেকর্ড হচ্ছে। কেইফারের বাবা লোক তাদের সবাইকে একটি জায়গায় নিয়ে যায় আর তাকে বলে যে তোমার ছোট ভাইকে এখানে ডাকো। ছোট ভাই যদি এখানে না আসে তাহলে তোমাদের সবাইকে মারা যেতে হবে, ছোট ভাইকে এখানে আসতেই হবে। যে সবকিছু মিলিয়ে অনেক চিন্তিত হয়ে পড়ে, কারণ সে আগে থেকেই জানতো ছোট ভাইকে এখানে আনলে প্রবলেম ক্রিয়েট হতে পারে। তখন কেইফার বলে, তোমার সব প্রবলেম আমার সাথে, তাহলে আমার সাথে কথা না বলে ছোট ভাইদেরকে কেন ডাকছো? তারা এখানে আসবে না। তখন সে বলে তাকে আসতেই হবে। কেইফারের বাবার লোক সবাইকে বসতে বলে, শুধু কেইফারকে দাঁড়িয়ে থাকতে বলে। কেইফার দাঁড়িয়েছিল, তাকে খুব বাজেভাবে তার বাবা মারে। মারার কারণে এখানে যে বলে যে কেইফারকে মারা বন্ধ করে দিন। তখন কেইফারের বাবা বলে যে আমার ছেলে ভালো কথায় যদি আমার সোজা কথা না শুনে, আঙুল তো আমাকে দেখাতেই হবে, তাই না? তাকে যে কোনো বিনিময়ে আমাকে কাজ করাতে হবে। বাবা হিসেবে তাকে শাসন করা আমার দায়িত্ব। যে তখন বলে, এটাকে দায়িত্ব বলে না, এটাকে শাসনও বলে না, আপনি তার উপর অত্যাচার করছেন। সব বাচ্চারা কেইফারকে বাঁচাতে চায়, কিন্তু কেইফারের বাবার গুন্ডাদের কারণে সে তাকে বাঁচাতে পারে না। কেইফার লাস্ট পর্যন্ত সাইন করতে রাজি হয়ে যায়। এখানে আমরা জানতে পারি যে কেইফারের বাবা কেইফারের ভাইয়ের কাস্টাডি নেওয়ার জন্য তাকে দিয়ে সাইন করাতে চাচ্ছিল। এখানে যে রেগে যায় আর তাকে থামতে বলে। জেজের দিকে তখন সে বন্দুক তাক করে। জেজে বলে, আপনার কি মনে হচ্ছে আপনার এই বন্দুকে আমি ভয় পাচ্ছি? ভয় পাচ্ছি না, কারণ আমি খুব ভালো করে জানি আপনি কোনো স্টুডেন্টদের খুন করতে পারবেন না। কারণ আপনি যদি আমাদের মধ্যে যে কাউকে খুন করেন তাহলে তো আপনার ইমেজ খারাপ হবে, সাথে আপনার কোম্পানির নাম খারাপ হবে, রেপুটেশন নষ্ট হবে। এটা তো আপনি চান না, তাই না? যদি এটা না চান তাহলে আমাদেরকে ছেড়ে দিন। এইভাবে আর কতক্ষণ আমাদেরকে বন্দি করে রাখবেন? বন্দি করে তো কোনো লাভও হবে না। তারপর সে তার লোকদেরকে নিয়ে চলে যায় আর তাদেরকে এখানে ছেড়ে দেয়। এখানে যে তখন মাটিতে লুটিয়ে পড়ে, মানে তার অনেক ভয় ছিল ভিতরে, কিন্তু সে এতক্ষণ সাহস করে কথা বলেছে, এটাই বেশি ছিল। তার বন্ধু বান্ধব এসে তাকে জিজ্ঞাসা করলে সে বলে, হ্যাঁ, অনেক বেশি ভয় পেয়েছি, কিন্তু এইভাবে যদি কথা না বলতাম তাহলে কি আমরা এখানে বাঁচতে পারতাম?
এদিকে আমাদের কেইফারকে দেখানো হয়, যে কিনা জেজেকে অনেক বকাঝকা করছিল। বলে, তুমি কি জানো এই লোকটা একটা জানোয়ার, সে কতগুলো লোককে আজ পর্যন্ত খুন করেছে। তুমি কেন তার সামনে গেলে, কেন এত জোরে জোরে কথা বলতে গেলে? তোমাকে কে বলেছিল এত বাহাদুরি দেখানোর জন্য? যদি এখানে আমাদের কিছু হয়ে যেত, তখনই তার ছোট ভাই এখানে ছুটে আসে। ছোট ভাইকে দেখে মোটামুটি সবাই শান্ত হয়। এখানে সবাই জেজের জন্য চিন্তিত ছিল। সিন পরিবর্তন হয়, আমরা জেজে এবং সিএনকে দেখতে পাই। তারা আইসক্রিম খাচ্ছিল। কেইফার তখন জেজেকে টেক্সট করে, কিন্তু সে এইসবে পাত্তা দেয় না। তারপর আমরা দেখতে পাই সে আবারও আইসক্রিম খেতে শুরু করে। তখনই সিএন এর ফোনে টেক্সট আসে। সে যখন টেক্সটটি পড়ে, তখন সে দেখতে পায় তাকে কেইফার টেক্সট করে জানিয়েছে জেজে যদি নিচে না যায়, তাহলে সে উপরে চলে আসবে। এটা শুনে জেজে অনেক বেশি ভয় পেয়ে যায় আর সাথে সাথেই নিচে চলে যায়। তারপর আমরা দুইজনকে গাড়িতে দেখতে পাই। কেইফার বলে, আমি তোমাকে কিছু বলতে চাই। জেজে তখন বলে, হ্যাঁ কি বলবে, আমি খুব ভালো করেই জানি। এটাই তো বলবে, কি প্রয়োজন ছিল নিজের জান বাজি রেখে আমার ভাই এবং আমাদেরকে বাঁচানোর? না বাঁচালেও পারতে, এত বাহাদুরি না দেখালেও পারতে। আমি বলে রাখি, হ্যাঁ আমি অনেক বেশি ভয় পেয়েছি, এখনো আমি ট্রমার মধ্যে রয়েছি। কি হতো যদি আমাদেরকে সে খুন করে ফেলতো? কেইফার তখন বলে, আমি খুব ভালো করেই জানি আমার বাবা কেমন, তাই তোমাকে বলেছিলাম এই বিষয়গুলো নিয়ে কথা না বলার জন্য। তখন জেজে বলে, আচ্ছা তুমি আমার সাথে শেয়ার করতে পারো, তোমার বাবা এমন কেন করে? তোমার যদি ভালো লাগে তাহলেই শেয়ার করো। তখন সে বলে, ছোটবেলা থেকেই আমার বাবা সবসময় আমাকে কম্পিটিশনে রাখতো। যদি কোনো কিছুতে আমি হেরে যেতাম, তাহলে সে অনেক বেশি রেগে যেত আর আমাকে অনেক কথা শোনাতো। তাই ছোটবেলা থেকে জেতার জন্য আমি ইউরির সাথে প্রায়ই ঝগড়া করতাম, ইউরির সাথে মারপিট পর্যন্ত করতাম। টিচাররা তখন কমপ্লেন দিত বাবার কাছে। যখন বাবা জানতে পারতো আমি বেশি মারতে পেরেছি, তখন সে খুশি হতো, আর যখন জানতে পারতো যে আমি কিছু করতে পারিনি, তখন সে অনেক নারাজ হতো। ইউরি প্রায় আমাকে জিজ্ঞাসা করতো কেন আমি তার সাথে মারামারি করি, আর কেনই বা আমি জিততে চাই, কিন্তু তাকে আমি কোনোদিনও কিছু বলতে পারিনি। তারপর আমার পরিচয় হয় অ্যাঞ্জেলোর সাথে। অ্যাঞ্জেলো আমাকে বুঝিয়ে বলে কিভাবে কি করতে হবে, আর কেন কারোর সাথে মারপিট করা উচিত নয়, কিভাবে কাকে মারতে হবে, কিভাবে কার সাথে মিশতে হবে, মানে সব বিষয়ে সে আমাকে ট্রেনিং দিচ্ছিল। সিন পরিবর্তন হয়, আমরা তাদের বাবা মাকে দেখতে পাই। কেইফার তখন বলে, আমার বাবার জীবনে যদি কোনো ইম্পর্টেন্ট জিনিস থেকে থাকে, তাহলে সেটা ছিল টাকা। কিছু ডকুমেন্ট নিয়ে আমার বাবা প্রায়ই আমার মাকে মারধর করতো। আমার বাবার চেয়ে আমার মায়ের অনেক বেশি টাকা ছিল, আর ওই টাকাগুলোই মূলত আত্মসাৎ করতে চাচ্ছিল আমার বাবা। আমার বাবা শুধু আমার মাকে নয়, আমাকেও মারতো। যখন আমি বাহিরে খেলতে যেতাম, তখন আমার বন্ধুরা আমাকে জিজ্ঞাসা করতো, তোকে এত বাজেভাবে কে মেরেছে, তোর বাবা? তখন আমি হ্যাঁ বলতাম, আর কিছুই বলতে পারতাম না। তারা আমাকে অনেকেই কারণ জিজ্ঞাসা করতো, কিন্তু আমি কি বলতাম, আমার কাছে কোনো কারণই ছিল না। আমার বাবা আর আমার মা আলাদা থাকতে শুরু করে। কিন্তু যখন আমার ছোট ভাই হয়, তার ভাইয়ের দিকে তাকিয়ে আমার মা আবারও বাড়িতে ফিরে আসে। তারপর থেকে আমার বাবার অত্যাচার আরো বেড়ে যায়। উনি আমার মাকে আরো বেশি মারতে শুরু করে। একদিন যখন আমি আমার মাকে সেভ করতে চাই, তখন আমার বাবা উল্টো আমাকে খুব বাজেভাবে মারে। বাবা যখন আমাকে মারছিল, মা এটা সহ্য না করতে পারে সামনে চলে আসে, আর তারপর বাবা মাকে খুব বাজেভাবে মারে। এই মায়ের মধ্যে দিয়েই আমার মা শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এইভাবেই আমার মা মারা যায়। যদি তখন আমি এই অবস্থানে থাকতাম, বা আমি এখন যেভাবে সবকিছু বুঝতে পারি এই পর্যায়ে থাকতাম, হয়তো আজ আমার মা মারা যেত না। আমি তখন ছোট ছিলাম, তাই কোনো কিছুই করতে পারিনি। তারপর তার শুরু হয় আমার ভাইকে কিডন্যাপ করার প্ল্যানিং। একবার তো কিডন্যাপ করে নিয়ে গিয়েছিল, কিন্তু কোনো কিছু করতে পারেনি। সে চাচ্ছিল আমার মায়ের সব সম্পত্তি সে নিজে ভোগ করবে, তাই সে মূলত আমার ছোট ভাইকে বারবার কিডন্যাপ করার চেষ্টা করে। তখন যে বলে, আমি দুঃখিত, আমি কখনোই বুঝতে পারিনি তোমার জীবন এত কষ্টের। আমি মনে করতাম হয়তো আমি এক দুর্ভাগিনী, যার কপালে সবসময় দুঃখ লেখা থাকে, কিন্তু আমি কখনো বুঝতে পারিনি আমার জীবনের থেকেও খারাপ জীবন কারো হতে পারে। আজ তোমার গল্প না শুনলে আমি হয়তো জানতাম না তোমার জীবনে কতটা কষ্ট রয়েছে। জেজে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি তারপর তাদের থেকে দূর কিভাবে হলে? তখন সে বলে তার বাবাকে সেনাকে বাসা থেকে বের করে দিয়েছে। জেজে বলে, তোমার বাবাকে কিভাবে তুমি বাসা থেকে বের করে দিলে? কেইফার বলে, এইসব আনসার আমি দিতে প্রস্তুত নই, আমি তোমাকে যা বলার একবারে বলে দিয়েছি, এখন চলো তোমাকে বাসায় ছেড়ে দিই। জেজে তারপরও তাকে প্রশ্ন করে, কিন্তু সে তার প্রশ্ন ইগনোর করে তাকে বাসার সামনে পর্যন্ত পৌঁছে দিয়ে যায়।
যে তখন চিন্তায় পড়ে যায় কিভাবে সে বাসায় পৌঁছাবে। অনেক বেশি ভয় পেতে শুরু করে। যাকে সে ভয় পাচ্ছিল সেই তার সামনে চলে আসে। আইরিস তার সামনে ছিল আর জিজ্ঞাসা করছিল কোথায় ছিলে। আজ নিয়ে আমি তোমাকে 2বার দেখলাম। তোমার আর কেফারের মধ্যে কি চলছে? তুমি যদি না বলো তাহলে আমি অ্যাঞ্জেলোকে বলে দিব। তখন সে বলে আমাদের মধ্যে কি চলছে তা তো আমি নিজেও জানি না, তবে একটা জিনিস জানি, আমি কেফারকে পছন্দ করি আর কেফারও আমাকে পছন্দ করে। আইরিস তখন বলে তুমি এসব কি বলছো? সে তোমাকে ইউজ করছে, তুমি বিষয়গুলো বুঝতেই পারছো না। সে তোমাকে কি বলেছে? এটাই বলেছে তাই না, আই লাভ ইউ, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, সারা জীবন তোমার সঙ্গ দিতে চাই, তোমার সাথে সারা জীবন থাকতে চাই, তোমাকে সারা জীবন আগলে রাখতে চাই। আসলে তাকে যা যা বলা হয়েছিল সবকিছু আইরিস একদম হুবহু বলতে পারছিল। এটা দেখে যে অনেক খারাপ লাগে, তার চোখে পানি চলে আসে। সে মনে মনে ভাবে কেফার হয়তো তাকে ধোঁকা দিচ্ছে, এটা সে বুঝতেই পারেনি। তখন সে বলে যে হ্যাঁ, কেফার তোমাকে ধোঁকা দিচ্ছে। আজ পর্যন্ত একই কথা সে কতগুলো মেয়েকে বলেছে, হয়তো সে এটা নিজেও জানে না। এই কথা বলে সে এখান থেকে চলে যায়। এদিকে আমরা জেজেকে দেখতে পাই, তার চোখে পানি ছিল। সে অনেক বেশি চিন্তিত ছিল, কি করবে কিছুই যেন বুঝতে পারছিল না। জেজে শুয়ে শুয়ে মনে মনে ভাবছিল, আচ্ছা কেফার কি আমাকে সত্যি ভালোবাসে, নাকি সে আমার সাথে নাটক করছে? যেমনটা এরিস আমাকে বললো সে নাকি আমার সাথে নাটক করছে। এটা হলে হতেও পারে, আবার নাও হতে পারে। না, কেফার আমার সাথে এটা কখনোই করতে পারে না, এটা সম্ভব নয়। হয়তো সে আমার সাথে মজা করেছে, বা সে চায় না যে আমি তার সাথে রিলেশনে যাই। সবকিছু সে বলে দেয় কেফারকে। কেফার কিছুক্ষণ পরে তাকে কল করে। কেফার তাকে অনেক মিষ্টি ভাবে জিজ্ঞাসা করে, আচ্ছা জেজে তুমি কি কান্না করছো? এরিস কি তোমাকে বেশি বকাঝকা করেছে? সে তোমাকে কি বলেছে বলো তো আমাকে খুলে। তখন সে বলে যে আসলে সে আমাকে এমন বলেছে তুমি নাকি আমাকে ভালোবাসো না, আমার সাথে নাটক করছো, এটা কি সত্য? তখন সে বলে তোমার কি মনে হয় যে আমি তোমার সাথে নাটক করতে পারি? তখন জেজে বলে না, তার কথায় আমার বিশ্বাস হয়নি, তাই তো তোমাকে জিজ্ঞাসা করলাম, আসলে বুঝতে পারছিলাম না কি করব। তখন জেজে বলে কোনো কিছুই করতে হবে না, চিন্তার কোনো কারণ নেই, সবকিছু ঠিক হয়ে যাবে, আমি তো আছি। আর আমি তোমাকে একবার নয় 1000বার বলে রেখেছি আমি তোমাকেই ভালোবাসি, অন্য কাউকে না। তোমার জন্য তোমার ফ্যামিলি আমার ফ্যামিলির সাথে যদি লড়াই করতে হয় এতেও আমি রাজি আছি। সে তাকে আই লাভ ইউ বললে যে তাকে যখনই আই লাভ ইউ বলতে যাবে তখনই এখানে সিয়ান চলে আসে। সিয়ান বলে আমি খুব ভালো করেই জানি যে আমি দেখতে সুন্দর, তাই তুমি আমাকে আই লাভ ইউ বলার চেষ্টা করছিলে তাই না? তখন সে তাকে মারতে শুরু করে আর বলে পাগলের মতো উল্টাপাল্টা কেন বলছিস? তখন সে তাকে বলে কই উল্টাপাল্টা বলছি, কাল আমি এমনিতেই চলে যাব। মা কল করেছিল, বলেছে আমার বাসা নাকি তৈরি হয়েছে, তাই আমি আমার রুমে ফিট হতে পারবো। তখন সে তাকে বলে যে তাহলে তোর বাসায় আমাকে ইনভাইট করবি? সে বলে হ্যাঁ, আমি তো তোমাকে বলেইছি তুমি চাইলে আমার হেল্পার হিসেবে জয়েন করতে পারো। এটা শুনে সে আবারও রেগে যায়, তাকে মারতে চায়। তখন আবার সিয়ান বলে যে না থাক, তোমার সাথে এতক্ষণ মজা করছিলাম, তুমি যখন আমার বাসায় যাবে তখন আমি তোমাকে সব কাজে সাহায্য করব। সাহায্য করব বলতে তোমার প্রত্যেকটি কাজ আমি করে দিব। তুমি আমার বাসায় যাবে শুধু রেস্ট করার জন্য, কোনো কাজ করার জন্য নয়। এটা শুনে জেজের অনেক বেশি ভালো লাগে। সে বলে আচ্ছা এখন ঘুমিয়ে পর, পরে না হয় কথা হবে। তখন সে বলে কাল সকালে তো স্কুল আছে তাই না? জেজে বলে হ্যাঁ আছে, ঘুমিয়ে পড়। তারপর আমরা জেজেকে দেখতে পাই যে কিনা ঘুমিয়ে পড়ে আর মনে মনে ভাবছিল কি করবে। সকাল হয়ে যায়। সিয়ান এবং জেজে দুইজনই তারা প্রস্তুত ছিল স্কুলের জন্য। দুইজনই তৈরি হয়ে নিচে নামে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে। তখনই তাদের দেখা হয়ে যায় এরিসের সাথে। এরিস তাকে এসে গাল ধরে বলে আমি জানি তুমি অনেক সুন্দরী, যার কারণে ইউরির সাথে তোমার এঙ্গেজমেন্ট হওয়ার সত্ত্বেও কেফার তোমার পেছনে পড়ে আছে। তারপর তার মনে আসে যে সে আসলে ইউরির সাথে ভুল করছে। ইউরিকে ধোঁকা দেওয়া তার জন্য একদমই উচিত হয়নি। সে আজ ইউরিকে সবকিছু বলে দিবে, এটাই তার সিদ্ধান্ত হয়। তারপর সে স্কুলে চলে যায়। স্কুলে আসার পর সে মনে মনে ভাবে এখন সে ইউরিকে খুঁজবে আর ইউরির সাথে কথা বলবে, সবকিছু তাকে বলে দিবে। ইউরি তখন তাকে টেক্সট করে জানায় তার ফিভার এসেছে, সে স্কুলে আসতে পারবে না।
তখন তার মন খারাপ হয়ে যায়, মনে মনে বলে যে আমার সাথে এমন কেন হয়। আমি তাকে সত্য কথা আজ বলতেই যাব, কিন্তু আমার সাথে এমন ঘটনা ঘটে গেল। কেইফার তখন তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে। তখন সে তাকে জানায় যে আসলে আমার অনেক গিল্টি ফিল হচ্ছে ইউরির জন্য। আমি ইউরিকে পুরো সত্যটা বলে দিতে চাই আমাদের সম্পর্কে। তখন সে বলে হ্যাঁ, এটা বলে দেওয়া উচিত, আমারও খারাপ লাগছে, আবারও আমরা একই মেয়ের প্রেমে পড়লাম। তখন যে বলে কি করব বলো, কখন বলে দিব ওকে। তখন কেইফার বলে যে আচ্ছা একটু চিন্তা করে দেখি, সুযোগ বুঝে তাকে সবকিছু বলে দিতে হবে, না হয় সে আমাদের জন্য কষ্ট পেতে থাকবে। সে তখন বলে আচ্ছা বাসায় যাওয়ার সময় তোমাকে বাসায় নিয়ে যাব। সে বলে না থাক, নিতে হবে না, আমি একাই বাসায় চলে যেতে পারবো, তোমাকে কষ্ট করতে হবে না। কেইফার বলেছি না সবকিছু আমরা একসাথে ম্যানেজ করব, তাহলে আমি তোমাকে যা বলছি তুমি শোনো, আমি নিচে থাকবো, উপরে ইউরির কাছে যাব না। তারপর যে ইউরির কাছে চলে যায় আর জিজ্ঞাসা করে ইউরি তোমার কি অবস্থা, তোমার জ্বরের অবস্থা কেমন, জ্বর কি কিছু কমেছে, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। ইউরি বলে হ্যাঁ বলো, কি বলতে চাও। তখন সে তাকে বলে যে আসলে আমি কেইফারকে ভালোবাসি, তার সাথে আমার রিলেশন রয়েছে। ইউরি বলে এটা নতুন কি, আমি তো আগে থেকেই জানি, নিউ ইয়ারের রাতের কথা পর্যন্ত আমি জানি। তুমি কি মনে করেছো আমাকে কিছু না বললে আমি জানতে পারবো না? তবে হ্যাঁ, যে একটি কথা মনে রাখো, তুমি যার সাথে রিলেশন করো না কেন এতে আমার কোনো প্রবলেম নেই, কিন্তু ঘটনা হচ্ছে বিয়ে তোমায় আমাকেই করতে হবে, যে কোনো বিনিময়ে আমি তোমাকে বিয়ে করব। তোমার যার সাথে রিলেশন হোক এটা আমার দেখার বিষয় না। আমি জানি কেইফার আমার কাছ থেকে আবারও জিতে গেল, তোমার ভালোবাসা সে পেয়ে গেল, আমি পেলাম না। তবে এটা দিয়ে আমার কোনো আফসোস নেই, তোমার সাথে আমার এনগেজমেন্ট হয়েছে, তার মানে তুমি আমার ওয়াইফ হবে, এটা তুমি তোমার মাথায় রেখো। জেজে তখন তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করে, সে অনেক ইমোশনাল হয়ে জেজেকে এখান থেকে তাড়িয়ে দেয়। সিন পরিবর্তন হয় জেজের কাছে। জেজে এসে কেইফারকে সবকিছু খুলে বলে। জেজের কথা শুনে কেইফার বলে চিন্তার কোনো কারণ নেই ডার্লিং, আরো সময় আছে। এটা বলে সে তাকে কিস করে আর তাকে সান্ত্বনা দেয়, বলে চিন্তা কেন করছো, আমরা একসাথে সবকিছু ম্যানেজ করে নিব, বিয়ের জন্য অনেক সময় পড়ে আছে। আর এখন কি তোমাকে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে? হচ্ছে না তো, এনগেজমেন্ট হয়েছে, আর কিছু হয়নি। তাছাড়াও তোমাকে কিছু কথা বলতে চাই, শোনো। তোমার বাবার সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করেছিলাম ফার্সির কাছ থেকে নাম্বার নিয়ে, কিন্তু ওনার অ্যাসিস্ট্যান্ট আমার কল রিজেক্ট করে। তবে ফার্সির সাথে তার যে কথাগুলো হয়েছে ওইগুলো সে তাকে জেজেকে শোনায়, যে কথাগুলো শুনতে পায়। তখন সে বলে আচ্ছা এখন আর এই বিষয় নিয়ে কথা না বলি। তখন সে বলে আচ্ছা তোমার যেহেতু ভালো লাগছে না, তাহলে আর কথা না বলাই ভালো। তোমার বাবার বিষয়ে আমি খোঁজ খবর নিয়েছি, ওনাকে যে কোনো বিনিময়ে আমি খুঁজে বের করে ছাড়বো। জেজে তখন বলে ওনাকে আমি কিছু প্রশ্ন করতে চাই, আর কিছুই না। উনি যদি আমার প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারে তাহলে আর ওনার সামনে আমি কখনোই যাব না। তখন তাকে কেফার বোঝায় যে এই বিষয়গুলো নিয়ে চিন্তা না করাই ভালো, এখন আমরা যে সিচুয়েশনে আছি ওইগুলো আগে ম্যানেজ করি। তারপর সে তাকে বাসার সামনে নিয়ে যায়। বাসার সামনে তারা অ্যাঞ্জেলোকে দেখতে পায়, অ্যাঞ্জেলোকে দেখে তারা লুকানোর চেষ্টা করে। জেজে তখন বলে তুমি নাকি বলেছিলে তার সাথে আমার জন্য লড়াই করবে, তাছাড়াও যে কারোর সাথে লড়াই করবে, এখন কি হলো তোমার? কেইফার বলে হ্যাঁ আমি তো বলেছি যে আমি সবার সাথে লড়াই করতে পারবো, কিন্তু সে অনেক শক্তিশালী। সে যখন চলে যায় তাকে দিতেই যাবে, তখনই তাদের আবারও দেখা হয়ে যায় এরিসের সাথে। এরিসকে দেখে কেইফার তাকে কিস করে, সাথে তাকে আই লাভ ইউ বলে। এটা দেখে এরিস এখান থেকে চলে যায়। তারপর যে দাঁড়িয়ে থাকে, কি বলবে কিছুই বুঝতে পারে না। সিন পরিবর্তন হয় পরদিন সকালে। আমরা জেজেকে দেখতে পাই যে কিনা সিয়ানের লাগেজগুলো একটু এগিয়ে দেওয়ার চেষ্টা করছিল। তার হাত থেকে লাগেজ পড়ে যায় আর এটা গিয়ে একদম নিচে পড়ে। এরিস এখানে অনেক ব্যথা পায় আর সে রাগে এখান থেকে চলে যায়। তখনই এখানে অ্যাঞ্জেলো চলে আসে আর তাদের ব্যাগগুলো নিতে সাহায্য করে। অ্যাঞ্জেলো তাকে এরিস সম্পর্কে জিজ্ঞাসা করে। তখন সে বলে হ্যাঁ এরিস ভালোই তো আছে, সে আসলে ব্যথা পেয়েছিল যখন আমি লাগেজগুলো নামাতে যাচ্ছিলাম। এখানে অ্যাঞ্জেলোকে দেখানো হয় সে তেমন একটি কথা বলছিল না। তখনই তাদের সামনে তাদের একজন পরিচিত লোক চলে আসে, বা বন্ধুও বলতে পারেন। এখানে সে তাকে দেখে জিজ্ঞাসা করে আচ্ছা এটা কি তোর গার্লফ্রেন্ড? তখন সে বলে আরে না গার্লফ্রেন্ড নয়, সে আমার বন্ধুর মতো। তারপর আমরা তাদেরকে দেখতে পাই আসলে ছেলেটি তার
সাথে মানে উল্টাপাল্টা আচরণ করার চেষ্টা করছিল। সে একটু জোকার টাইপের ছিল। যে তখন হাসতে শুরু করে আর মাথা দিয়ে না করে যে সে তার বয়ফ্রেন্ড নয়, কিন্তু জোর করে ছেলেটি তাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বানিয়ে দিচ্ছিল, কারণ তারা একসাথে হাঁটছিল রাস্তা দিয়ে। এটাই ছিল হয়তো তাদের ভুল। যে এখানে মোটামুটি অনেক খুশি হয়ে যায়, যেটা তার ফেস দেখে বোঝাই যাচ্ছে। অদ্ভুত দেখতে ছেলেটি তাদের সাথে অদ্ভুত কথাই বলছিল, যার কারণে তারা এখানে হাসাহাসি করছিল। ছেলেটি তাদেরকে জোর করে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বানানোর চেষ্টা করছিল, কিন্তু তারা তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নয়, তাহলে তারা কিভাবে বলবে? তখনই তাদের পরিচিত একটি লোক এখানে চলে আসে, আর তাদের মধ্যে মোটামুটি অনেক বিষয় নিয়েই কথা হয়। কথা শেষ করে তারা যখন হাঁটছিল, তখন আমরা জেজেকে অনেক হাসি খুশি দেখতে পাই। জেজেকে এত খুশি দেখে এরিসও খুশি হয়ে যায়। তখনই তার কাছে একটি কল আসে। কলটি করেছিল এরিসের ফ্যামিলি থেকে। এরিস নাকি হসপিটালে অ্যাডমিট। এটা শুনে অ্যাঞ্জেলা চমকে যায় আর মনে মনে ভাবে কি হয়েছে তার। জিজ্ঞাসা করলে জানতে পারে তার লাঞ্চে নাকি পানি এসেছে, যার কারণে তাকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে। জেজে শুনে অনেক কষ্ট পায় আর এখান থেকে দৌড়াতে শুরু করে। পরদিন সে স্কুলে একদম মন খারাপ করে বসেছিল। তখন কিফার তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা জেজে কি হয়েছে? তখন সে তাকে এরিসের বিষয়গুলো খুলে বলে। এরিসের এই বিষয়গুলো জানার পর কেইফার বলে এই বিষয়গুলো নিয়ে চিন্তার কোনো কারণ নেই। সে এরিস তো খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, তুমি এইসব নিয়ে চিন্তা করো না। সে তার হাত ধরেছিল, এটা আবার সিএন দেখে ফেলে। আর সে তো এতটাই নাটকবাজ ছিল, তাদেরকে নিয়ে হাসাহাসি করতে শুরু করে। আর চুপচাপ বসেছিল জেজে, তার কোনো কথা পাত্তাই দিচ্ছিল না। যার কারণে সে বলছিল, দেখো দেখো জেজে কিভাবে ব্লাশ করছে। তখনই তাদের ক্লাসে টিচার চলে আসে। কেইফার তার সাথে যেহেতু উল্টাপাল্টা আচরণ করছিল, তাই সে এখান থেকে বাহিরে যেতে চায়। কেইফার তাকে বাহিরে যেতে দেয় না, উল্টো তাকে তার খুলে বসিয়ে পড়ে। যার কারণে টিচার বলে যে কি হচ্ছে এইসব, ক্লাসে প্রপার আচরণ করতে শেখো, তোমরা কি করছো এইসব? তখন সে বলে, না ম্যাম, আসলে সে বাহিরে যেতে চাচ্ছে, এখানে অনেক ইম্পর্টেন্ট ক্লাস চলছে, তাই আমি তাকে বলছিলাম এখান থেকে না যাওয়ার জন্য। সে হুজুর খেয়ে আমার উপর পড়ে গিয়েছে। তখন টিচার বলে, তোমরা আলাদা বসো আর ক্লাসে মনোযোগ দাও। তখন টিচার কেইফারকে প্রশ্ন করে। কেইফার এত সুন্দরভাবে প্রশ্নের উত্তর দেয়, যেটা দেখে চমকে যায় জেজে। মনে মনে ভাবে সে এত ভালো কিভাবে করতে পারে। এদিকে আমরা ইউরির বন্ধুদেরকে দেখতে পাই, যারা কিনা অনেক বেশি জেলাস ফিল করছিল কেইফার এবং জেজেকে একসাথে দেখে। তারপর লাঞ্চ টাইম হয়ে যায়, তারা লাঞ্চের জন্য চলে যায়। এখানে কেইফার জেজেকে তার ওয়াইফ বলে সম্বোধন করে। এটা দেখে সবাই তাদেরকে নিয়ে হাসাহাসি করছিল, যার কারণে লজ্জা পেয়ে জেজে ছাদে চলে যায়। জেজে যখন ছাদে যায়, তখন তার ইউরির ফ্রেন্ডদের সাথে দেখা হয়ে যায়। সে তাদেরকে খাবার অফার করে, তখন তারা বলে যে না, সে খাবার খাবে না। তারা তখন তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা তোমার আর কেইফারের মধ্যে কি কিছু চলছে? তখন সে বলে, আরে না, তেমন কিছু না। তখন ছেলেগুলো বলে, যদি চলেও থাকে তুমি বাদ দিয়ে দাও, তুমি ভুল কাউকে চুজ করছো, তোমার ইউরিকে চুজ করা উচিত, সে তোমার জন্য বেস্ট হবে, কারণ ইউরি অনেক ভালো ছেলে, কেইফার তোমাকে শুধু ইউজ করছে, কিছুদিন পর সে তোমাকে টিস্যু পেপারের মতো ফেলে দিবে। আবারও একটি মেয়ের জন্য আমাদের সেকশন আলাদা হতে যাচ্ছে, এটা বলে ছেলেগুলো এখান থেকে চলে যায়। আর এখানে আমরা জেজেকে দেখতে পাই, সে চুপচাপ বসে থাকে। তার কাছে বলার কিছুই ছিল না, সে কি বলবে বুঝতেও পারছিল না। সিন পরিবর্তন হয়, সে একা একা বসেছিল। আজ তার ইউরির বাবা মায়ের সাথে দেখা করতে যাওয়ার কথা। অ্যাঞ্জেলো চলে আসে, সে কি করবে কিছুই বুঝতে পারে না। তারপর সে তৈরি হয়ে অ্যাঞ্জেলোর সাথে চলে যায় তাদের সাথে দেখা করার জন্য। তারা একটি রেস্টুরেন্টে দেখা করবে, আসলে তারা আজ বিয়ের ডেট ফিক্সড করতে চাচ্ছিল। এখানে যে অনেকটাই আনইজি ফিল করছিল, কিন্তু তার বলার মতো বা করার মতো কিছুই ছিল না। সে কি বলবে, যেহেতু তার এনগেজমেন্ট আগে হয়েছে, এখন তো বিয়ের ডেট ফিক্সড করবে, এটা নরমাল বিষয় ছিল। ইউরির বাবা মা তাদেরকে বলে যে আচ্ছা বিয়ের ডেট কখন ফিক্সড করা যায়, তোমাদের মাথায় কি কোনো আইডিয়া রয়েছে? আমার মনে হয় যে যাদের বার্থডের দিন যদি আমরা তাদের বিয়ের ডেটে ফিক্সড করি, তাহলে অনেক বেশি ভালো হবে। যে এখানে কি বলবে কিছুই বুঝতে পারে না, কারণ তার বার্থডে কিছু মাস পরেই ছিল আর এখন সে বিয়ের জন্য প্রস্তুত ছিল না। কিন্তু সে এটা তো সবার সামনে বলতে পারতো না। সে বলে, আন্টি আপনার যেদিন ভালো মনে হয়। ইউরি খুব ভালোভাবে বুঝতে পারছিল জেজের বিষয়গুলো। ইউরির মা তাকে জিজ্ঞাসা করে যে সে কখন গাউন কিনতে যেতে চায়।
তখন সে কি বলবে কিছুই বুঝতে পারে না। সে তাকে জানায় যে আমরা যদি কাল পরশু যাই কেমন হয়। যে তখন বলে, আন্টি আপনার যেদিন ভালো মনে হয় ওই দিনই আমরা বিয়ের গাউন দেখতে যাব, এতে কোনো প্রবলেম হওয়ার কথা নয়। ইউরি লক্ষ্য করে জেজের ফেসের দিকে। আসলে জেজে একদমই খুশি ছিল না, কথাগুলো তার একদমই ভালো লাগছিল না। সে ওয়াশরুমের বাহানা করে এখান থেকে বেরিয়ে যায়। ইউরিও তার পিছনে চলে যায় আর বলে, আমি খুব ভালো করে জানি তুমি আমাকে পছন্দ করো না, তুমি কেইফারকে পছন্দ করো আর কেইফারকে বিয়ে করতে চাও, কিন্তু এটা কখনোই হবে না, এটা সম্ভব নয়। তাই তোমার মাথা থেকে মুছে ফেলো, তোমার যে কোনো বিনিময়ে আমাকে বিয়ে করতে হবে। তারপর ইউরি এখান থেকে চলে যায়। যে একা দাঁড়িয়েছিল তখন তার বান্ধবীদের সাথে তার দেখা হয়ে যায়। তাদের মধ্যে একজন বলে, এখানে আমাদের ইউরির বাবা মা ইনভাইট করেছে। আসলে তারা ইনভাইট করেনি, আমরা একটি বার্থডে সেলিব্রেট করার জন্য এখানে এসেছিলাম। তখন ইউরির বাবা মা আমাদের পেয়ে যায় আর তারা আমাকে ভিতরে ইনভাইট করে খাবারের জন্য। আমরা সবাই এখানে রয়েছি, সাথে কেইফারও আছে, তুমিও আমাদের সাথে চলো, অ্যাটেন্ড করবে। তখন সে মনে মনে ভাবে, আমি কিভাবে অ্যাটেন্ড করব, আমি তো এখানে তাদের সাথে এসেছি। তখন সে বলে, আচ্ছা তোমরা চলো, আমি ভিতরে আসছি। সে অবাক হয়ে যায়, মানে কি হচ্ছিল তার সাথে কিছুই সে বুঝতে পারছিল না। কেইফার ভিতরে আছে এটা শোনার পর সে মনে মনে ভাবে, কেইফার এখানে কেন এলো, সে না এলেও তো পারতো। এখানে বিষয়টা কেন জানি না তার কাছে আনইজি ফিল হতে শুরু করে, কিন্তু তার কিছু করার ছিল না। সে ধীরে ধীরে ভিতরের দিকে যেতে শুরু করে। তখন সে কেইফারকে দেখতে পায়, যে কিনা একটি মেয়ের সাথে বসেছিল আর তারা মেয়েদের সাথে গল্প করছিল। এই বিষয়গুলো দেখে তার একদমই হজম হয় না, সে কি করবে কিছুই বুঝতে পারে না। সবাই তারা এখানে অনেক বেশি এনজয় করছিল, সাথে খাবার খাচ্ছিল। তখন হুট করে তাদের বাবা মায়ের এখান থেকে উঠে যাওয়ার কথা আসে। মেয়েটি যেহেতু কেইফারকে খাবার খাইয়ে দিয়েছিল, এটা দেখে যে অনেক বেশি জেলাস ফিল করতে থাকে। এখানে মেয়েটি তাকে বলে যে, আচ্ছা আমার তোমার ফেস দেখে কেন জানি না মনে হচ্ছে তোমাকে আমি কোথাও দেখেছি। তখন সে বলে, কোথায় দেখতে পারো, এটা কখনোই সম্ভব না, আমার ফেস অনেক রিয়ার। তখন আমরা তাদের বাবা মাকে দেখতে পাই, তাদেরকে কেউ জানি ডাকে, যার কারণে তারা এখান থেকে কিছুক্ষণের জন্য উঠে চলে যায়। আর ছেলে মেয়েগুলো সবাই তাদের মতো বসে খাবার খাচ্ছিল আর এখানে কথা বলার চেষ্টা করছিল। তখন সে ইউরিকে জিজ্ঞাসা করে, আচ্ছা যে কি তোমার গার্লফ্রেন্ড? তখন সে তাকে বলে, না, যে আমার উর্বি ওয়াইফ। তখন সে তাকে বলে, ও তার মানে তোমাদের রিলেশন কি হাইট? তখন সে বলে, না, আমাদের রিলেশন হাইট হতে যাবে কেন, আমরা কখনোই রিলেশন হাইট রাখি না। যে আর কেইফারের মধ্যে টেক্সটে কথা হতে শুরু করে। কেইফার তখন তাকে আই লাভ ইউ জানায়। এটা দেখে যে অনেক বেশি রেগে যায় আর তাকে উল্টাপাল্টা টেক্সট করে। এখানে মেয়েটা একটু বেশি বেশি করছিল। যে তাকে জিজ্ঞাসা করে, তোমাদের মধ্যে রিলেশন কি? তখন সে জানায়, আমরা ফ্রেন্ড বেশি, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কম। এখানে এটা জানার পর সে অবাক হয়ে যায়। ইউরি তাকে খাবার সার্ভ করে দেয় আর তাকে জিজ্ঞাসা করে সে আর কি খাবে বা কি খেতে চায়। তখন সে তাকে বলে যে না, সে কোনো কিছুই খাবে না। মেয়েটি তাকে বারবার বলছিল যে তোমার ফেসটি দেখে আমার মনে হচ্ছে তোমাকে আমি কোথাও দেখেছি। তখন সে বলে, আমি একবার বলেছি এটা অসম্ভব। তখন সে তাকে বলে যে আমি তোমাকেও কোথাও দেখেছি। তখন মেয়েটি বলে, কোথায় দেখেছো? তখন সে বলে, জুতে। মেয়েটি তখন হাসতে শুরু করে আর বলে, অনেক ফানি জোক ছিল। তখন সে বলে, একদমই ফানি জোক না, তোমাকে দেখতে তো একদম অ্যানিমেলের মতোই লাগে, তাই না? এটা নরমাল বিষয়, আমি তোমাকে জুতে দেখতেই পারি। তাদের দুইজনের মধ্যে এক পর্যায়ে ঝগড়া শুরু হয়ে যায়। এতটাই ঝগড়া করছিল তারা যে তাদের এই ঝগড়া দেখে মেয়েটি অতিষ্ঠ হয়ে যায়। আর মেয়েটি তখন জেজেকে বলে যে তোমার মতো মেয়ের সাথে ঝগড়া করতেও আমার রাগ হচ্ছে। তখন জেজে বলে, তোমার মতো মেয়ের সাথে কে ঝগড়া করতে চায়? এখান থেকে মেয়েটি উঠে চলে যায়। জেজেও মেয়েটির পেছনে যায়। তখন ওই মেয়েটি জেজের মা সম্পর্কে উল্টাপাল্টা কথা বলে। এটা শোনার পর জেজের অনেক বেশি রাগ হয়ে যায়, কারণ তার মার বিষয়ে কথা বলছিল, এটা সে মেনে নিতে পারে না। মেয়েটিকে বলে, দেখো তুমি আমার বিষয়ে যে কোনো কথা বলতে পারো, কিন্তু আমার মায়ের বিষয়ে কোনো কথা বলতে পারবে না। তখন মেয়েটি তার সাথে আরো খারাপ আচরণ করতে শুরু করে, বলে আমি খুব ভালো করে জানি তোমার মা কেমন ছিল, তোমার মা ভালো ছিল না, তাই তুমিও ভালো মেয়ে হতে পারোনি। মানে এক ধরনের অপমান করছিল জেজেকে। জেজে এক পর্যায়ে অপমানগুলো নিতে পারে না, রাগের মাথায় সে এই মেয়েটিকে ঘুষি মেরে দেয়। মেয়েটির নাক দিয়ে রক্ত ঝরতে শুরু করে। তারপর জেজে এখান থেকে রাগ করে চলে যায়। জেজে যখন বাহিরে যায় তখন তার কেইফারের সাথে দেখা হয়ে যায়। কেইফার তার সাথে ফ্ল্যাটিং করতে শুরু করে, বলে কোথায় যাচ্ছ, তুমি কি জেলাস ফিল করছো? তখন জেজে বলে, কেন আমি জেলাস ফিল করতে যাব? তুমি এক মেয়ে না 100 মেয়ে নিয়ে ঘুরতে পারো, তুমি কি আমার কিছু হও?
তুমি আমার কিছু হও না। যেহেতু তুমি আমার কিছু হও না, তাহলে তোমার বিষয়ে আমার নাক গলিয়ে কোনো লাভ নেই। সে বলে, অবশ্যই আমি তোমার কিছু হই, তুমি খুব ভালো করেই জানো। সিন পরিবর্তন হওয়ার পরদিন ক্লাসে একটি ছেলে সবার কাছ থেকে টাকা নিচ্ছিল, কোনো কিছু একটি চাঁদা হবে বা ফি হতে পারে। তখন জেজের কাছে আসলে জেজে বলে, আচ্ছা আমি দিয়ে দিচ্ছি। তখন কিফার বলে সে তার আগেই দিয়ে দিয়েছে। এটা শুনে জেজে তখন তাকে বলে যে তুমি কেন আমার টাকা দিতে গেলে? কিফার তখন বলে, কেন আমি তোমার টাকা দিতে পারি না? এটা কি কোথাও লেখা আছে আমি তোমার টাকা দিতে পারবো না? তাছাড়াও বলে রাখি, তুমি কেন আমার ফোন রিসিভ করনি? জেজে বলে, আমি কোনো আলতু ফালতু লোকের ফোন রিসিভ করি না। এটা শোনার পর সে অনেক বেশি রেগে যায়, বলে আমি জানি তুমি জেলাস ফিল করছো, এখানে জেলাস ফিল করার মতো কিছুই নেই। আমি তোমাকে ভালোবাসি, আর কাউকে কখনোই ভালোবাসিনি বা ভালোবাসতে পারবো না। এই কথা বলে সে জেজেকে কিস করে দেয়, আর পুরো ক্লাসের সামনে। এটা দেখে কিফারের বন্ধুরা অনেক উৎসাহিত হলেও ইউরির বন্ধুরা অনেক বেশি রেগে যায় আর জেলাস ফিল করতে শুরু করে। তারা এখানে বলে এটা ক্লাসরুম, এখানে উল্টাপাল্টা কিছু চলবে না। তখনই জেজের ডাক পড়ে প্রিন্সিপাল রুমে। প্রিন্সিপাল ম্যাম তাকে বলে তার পুরাতন স্কুল থেকে এই কাগজপত্রগুলো সাইন করে আনতে হবে। কিন্তু জেজে তার পুরানো স্কুলে কোনোভাবেই যেতে চাচ্ছিল না, কারণ সে তার এক্স এর সাথে দেখা করতে চাচ্ছিল না। সে তখন টিচারকে জিজ্ঞাসা করে, আচ্ছা টিচার, এতে যদি আমি সাইন না করি বা না করিয়ে আনি তাহলে কি কোনো প্রবলেম হবে? টিচার তখন বলে, হ্যাঁ প্রবলেম তো হবেই, তুমি কখনোই আর গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারবে না। তোমাকে স্কুল থেকে কখনোই কোনো সার্টিফিকেট দেওয়া হবে না। তুমি যদি কোনো সার্টিফিকেট নিতে চাও বা তোমার যদি গ্রাজুয়েশন কমপ্লিট করার ইচ্ছে থাকে, তাহলে অবশ্যই তোমাকে সাইন করিয়ে আনতেই হবে। তারপর যে আচ্ছা বলে এখান থেকে চলে যায়। এদিকে ক্লাসরুমে কিফার আর ইউরির বন্ধুদের মধ্যে তুমুল ঝগড়া হচ্ছিল। যে তখন ক্লাসরুমে আসে আর জিজ্ঞাসা করে যে তাদের মধ্যে কি হয়েছে। তাদেরকে সে থামানোর অনেক বেশি চেষ্টা করে, কিন্তু দুইজনের বন্ধুদের মধ্যে এতটাই ঝগড়া হচ্ছিল যে সে চাইলেও থামাতে পারছিল না। একে অপরের দিকে তাকিয়ে থাকে, সে কি বলবে কিছুই বুঝতে পারে না, কারণ এদেরকে সে কিভাবে থামাবে? এদেরকে থামানোর মতো কোনো কিছুই তার কাছে ছিল না। এরা তো কার জন্য ঝগড়া করছিল সবাই খুব ভালো করেই জানে। সব ঝগড়ার পিছনেই ছিল জেজে, কারণ জেজেকে দুইজনই ভালোবাসতো, আর জেজের জন্যই মূলত তাদের বন্ধুদের মধ্যে এখন ফাইট হচ্ছিল।